আসসালামু আলাইকুম। হুম, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি জুলাই 24-এ মিড টার্ম পাস করেছি। বর্তমানে ইন্টারনাল মেডিসিনে কর্মরত আছি। আজকে যে আপনার যে যে জেনেসিস থেকে আয়োজিত যে সেশনটি আছে সেটা আমি আজকে কন্ডাক্ট করছি। আজকে আমাদের যে সেশনটি হচ্ছে সেটি হচ্ছে ওভারভিউ অফ মিড টার্ম মেডিসিন প্রিপারেশন। এই সেশনটিতে এখন বলে রাখা ভালো যে আপনারা কারা কারা উপকৃত হবেন। যারা আসন্ন মিড টার্ম দিবেন জানুয়ারি 26, তারা তো উপকৃত হবেই, এবং যারা হচ্ছে সামনে হয়তো ট্রেনিং শুরু করেছেন কিন্তু সামনে হচ্ছে এর পরের সেশনে হয়তো বা মিড টার্মে বসবেন। তো অনেকে আছে যে আর্লি প্রিপেয়ার করতে পছন্দ করেন, তো তাদের ক্ষেত্রে আই হোপ এই সেশনটা অনেক হেল্পফুল হবে। এখানে আমরা পুরাপুরি কিভাবে প্রিপারেশন নিতে হবে, টাইম ডিউরেশন কত, কি কি ম্যাটেরিয়ালস পড়তে হবে এবং টিপস এন্ড ট্রিক্স, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সময় ক্ষেপণ না করে আমরা ওভারভিউ অফ মিড টার্ম মেডিসিন প্রিপারেশন সেশনটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনবো এসবিএ এবং এসএকিউ কিভাবে প্রিপেয়ার করতে হয়। তো সেটির জন্য এখন কথা বলবেন ডক্টর নাদিয়া জামান স্বপ্না আপু। উনি একজন সিনিয়র মেন্টর, আর উনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। ডক্টর নাদিয়া আপু, আমি আপনার কাছে মাইক হ্যান্ড ওভার করছি, কাইন্ডলি আপনি আপনার প্রেজেন্টেশনটি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ওয়াফা। আসসালামু আলাইকুম। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে ওভারভিউ অফ মিড টার্ম মেডিসিন প্রিপারেশন। আমি আছি ডক্টর নাদিয়া জামান আপনাদের সাথে। ফাইনাল পার্টে আছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ডিপার্টমেন্ট অফ মেডিসিনে। শুরুতেই জেনেসিসকে অনেক অনেক থ্যাংক ইউ। জেনেসিস এত সুন্দর একটা আয়োজন করেছে। স্পেশালি এটা আসলে এখন খুব প্রয়োজন ছিল, কারণ আপনারা ইতোমধ্যেই রিসেন্টলি অলরেডি আপনারা দেখেছেন যে রিসেন্ট সেশনে মিড টার্মের রেজাল্ট দিয়েছে কিন্তু, হ্যাঁ। তো রিসেন্ট সেশনে যে রেজাল্টটা এসছে সেটা আপনারা জাস্ট অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে 2021 থেকে বা 22 থেকে 2025 জুলাই পর্যন্ত যে আহ, পরীক্ষার প্যাটার্ন গুলা ডে বাই ডে চেঞ্জিং, ডে বাই ডে চেঞ্জিং। তো ওয়াফা শুরুতে একটা কথা বলেছে, আমার কাছে কথাটা খুবই ইফেক্টিভ মনে হয়েছে, ভেরি হেল্পফুল আপনাদের জন্য। কথাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে যারা এই যে এখন থেকে এই সেশনে যারা পার্ট 1 পাস করে জয়েন করবেন তাদের জন্যও কিন্তু আজকের এই সেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার কারণ হচ্ছে, আমি শুরুতেই জাস্ট এই কথাটা বলে স্টার্ট করবো আমার প্রেজেন্টেশনটা। আপনাদের যেটা আপনাদের প্রয়োজন, মানে রিটেন প্রিপারেশনে চলে যাব, জাস্ট আমি এই কথাটা বলেই শুরু করব। সেটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে সব সময় যে এই যে মিড টার্ম, মিড টার্মটা আসলে কি। প্রথম কথা বুঝতে হবে মিড টার্মটা কি। তাহলে যারা এবার পার্ট 1 পাস করে আসলেন, হ্যাঁ, পার্ট 1 চান্স পেলেন, তারা 2 বছর কোর মেডিকেল ট্রেনিং করবেন। এই 2 বছর কোর মেডিকেল ট্রেনিং এর পরে, টোটাল 4টা স্লট ট্রেনিং এর পরে আপনাকে মিড টার্ম পরীক্ষা দিতে হবে। তার মানে আপনি জাস্ট সাগর পাড়ি দেওয়ার টিকিট হাতে পেয়েছেন, পার্ট 1 পাস করেছেন। এখন আপনি জাহাজে উঠবেন এবং মাঝ পথে আপনাকে, সমুদ্রের মাঝ পথে আপনার একটা স্টেশন আছে, ওইখানে আপনাকে নামতে হবে। নেমে আপনাকে আবার জাহাজ চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা যদি আপনি পার না করতে পারেন, আপনি কিন্তু ফাইনালি আপনার ডেস্টিনেশন বা গোলে কোনোদিনই রিচ করতে পারবেন না। সেটা আপনি ব্রাঞ্চে যান বা আপনি মাদার সাবজেক্টে থাকেন, আপনাকে মিড টার্মটা শেষ করতে হবে। সো এইটাকে আমরা লোকাল ভাষায় বলি যেটা একটা গলার কাটা হয়ে থাকে যদি কারো আটকে থাকে। তো অবশ্যই অবশ্যই আপনাকে মিড টার্মের প্রিপারেশনটা শুরু থেকেই নিতে হবে। কেন নিতে হবে? কারণ আপনারা সবাই জানেন যে বিসিপিএস এমন একটা ইনস্টিটিউট, আমরা বিসিপিএস কে এভাবেই জানি যে বিসিপিএস অলওয়েজ ক্লিনিক্যাল, অলওয়েজ ক্লিনিক্যাল। সুতরাং আপনি পার্ট 1 চান্স পেয়েছেন, আপনি 2 বছর কোন রকম ট্রেনিং করে জাস্ট মানে আসলাম গেলাম, ট্রেনিং কাউন্ট করাইলাম, বেতন নিলাম, কিন্তু আমি আসলে ভাবে কিছুই করি নাই, খালি মুখ বুজে পড়ছি। হ্যাঁ, প্রচুর পড়াশোনা করছি, একেবারে একাডেমিক, মানে প্রচুর একাডেমিক, কিন্তু ওয়ার্ডে ওই আসছি 10টায় গেছি 12টায়। ওই তেমন একটা রোগী ইভালুয়েশন করি নাই, বেশি একটা হিস্ট্রি ডিটেলসে নেই নাই, কোন রকম আর কি প্রেজেন্টেশন করে স্যারদের শেষ করে দিলাম। আচ্ছা ভাইয়ারা আছে, সিনিয়ররা আছে, দেখবে বা অন্য কেউ দেখবে। এভাবে ট্রেনিং করে আপনি জাস্ট পরীক্ষা বসবেন, আপনার কিন্তু পরীক্ষা ভালো হবে না, কখনোই ভালো হবে না। কারণ আপনাকে প্রথম থেকে মাথায় রাখতে হবে যে স্যারদের আসলে প্ল্যানটা কি। আপনি যে 2 বছর কোর মেডিকেল ট্রেনিং করলেন, সিম্পল কথা, আপনি যদি, সারা যদি আপনার শুধু একাডেমিক নলেজ জাজ করতে চায় তাহলে তো মিড টার্মের দরকার নেই, পার্ট 1 দিয়েই তো আসছেন। সেটা দিয়েই সরাসরি ফাইনালে বসতে পারতেন, যে যেটা আগে ছিল যে সরাসরি ফাইনাল পরীক্ষা দিবে, তখন আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট হবে, একাডেমিক জাজমেন্ট হবে। বাট এখন সারা দেখতে চায় যে আপনি যদি ব্রাঞ্চে চলে যাবেন 2 বছর পরে, আপনি এই 2 বছর কোর মেডিকেল ট্রেনিং এ মেডিসিনকে বা আপনার যে মাদার সাবজেক্ট সেটাকে আপনি কতটুকু শিখে গেছেন। সেটা মেডিসিন হোক বা সার্জারি, সার্জারিক্যাল যে বিষয়গুলো থাকে, মানে মাদার যেগুলা। তাহলে এই 2 বছরের ক্লিনিক্যাল ট্রেনিং আপনার লাগবে, আপনার কিভাবে পেশেন্ট ডিল করছেন সেটা লাগবে,
সাথে আপনার একাডেমিক নলেজ লাগবে। সুতরাং স্যাররা যখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে বুঝে যাবে যে কে আসলে ট্রেনিং প্রপারলি করে দেন পড়াশোনা করে বসছে, আর কে উইদাউট প্রপার ট্রেনিং পড়াশোনা করে বসছে। সুতরাং দুইটার একটা সম্মিলিত কম্বিনেশন লাগবে। এটা হচ্ছে আমি তাদের জন্য যারা পার্ট ওয়ান পাস করে মাত্রই জয়েন করলেন। আর যারা 2 বছরের মধ্যে 1.5 বছর ট্রেনিং হয়ে গেছে, তো তাদের তো হয়েই গেছে 1.5 বছর, তো তাদের জন্য যেটা অ্যাডভাইস থাকবে যে নেক্সট 6 মান্থ আপনাকে অবশ্যই একদম একাডেমিক্যালি রোগী দেখা লাগবে। ঠিক যেভাবে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, ওটাকে আপনাকে বেড সাইড ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি এটা নিয়ে ওয়াফা আপনাদের সাথে খুব সুন্দর করে একটা ওয়াফা আলোচনা করবে যে অসপি এবং অস্কির প্রিপারেশনটা। সো অসপি এবং অস্কির প্রিপারেশনের জন্য আপনাকে বেড সাইড অবশ্যই অবশ্যই পেশেন্টের উপরে প্র্যাকটিস করতে হবে। এটা যারা এখন আর 6 মাস ট্রেনিং বাকি আছে, যা 6 মাস পরে যারা মিড টার্মে বসবেন তাদের জন্য অবশ্যই মানে রিটেন, এসবিএ, এসএকিউ, এই একাডেমিক প্রিপারেশনের বাইরেও আপনাকে অবশ্যই বেডসাইড প্রিপারেশনটা নিতে হবে। সো আমরা ফার্দার প্রসিড করি। ওকে, তাহলে প্রথমেই একটু বলতে চাই যে পাস এবং ফেল, হ্যাঁ, মিড টার্মের জন্য এটা কি ভেরি ইজি টু পাস মিড টার্ম মেডিসিন? বাজারে একটা কথা প্রচলিত আছে, মিড টার্ম বসলেই তো পাস হয়ে যায়। তাহলে আসেন দেখি এবার কি বসলেই পাস হয়ে গেছে। আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি যে আপনাদের 2021 সালের সাথে কম্পেয়ার করলে তখন একটা রিউমার ছড়াই গেছে, কারণ তখন আসলে বিসিপিএস জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম মিড টার্মটা শুরু করেছে। তো স্যারদেরও স্ট্রাকচার করতে, ওরিয়েন্ট হতে সময় লেগেছে, এবং স্যাররা কখনোই চায় না যে একটা স্টুডেন্ট প্রথম পরীক্ষা দিবে, জীবনে কখনো বিসিপিএস পরীক্ষা হয় নাই, আপনি যে বসে ফিল করে আসেন। বিসিপিএস অলওয়েজ স্টুডেন্ট ফ্রেন্ডলি, সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি। স্যাররা আমাদের ভালো চায়, পাস চায়, বাট এটা চায় আমি জেনে পাস করি। সো ডেফিনেটলি ইটস নট এ ভেরি ইজি ওয়ে। তো দেখেন এই সেশনে আমাদের টোটাল, এই জুলাই জাস্ট লাস্ট সেশনে আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল 454 জন। সেখান থেকে 50%, অ্যারাউন্ড 50% পাস করেছে রিটেনে, রিটেনে পাস করেছে 274 জন, এবং অসপি এবং অসকিতে তারপরে গিয়ে পাস করেছে 162 জন। মানে ওভারঅল পাস রেট হচ্ছে 35%। সো দিস ইজ এ নট ভেরি গুড রেজাল্ট। হ্যাঁ, এটা কিন্তু খুব ডিজাস্টার ছিল এবার এই সেশনে। সুতরাং সামনের সেশনে যে এই পাস রেট আরো কমে আসবে না বা আপনার জন্য স্যাররা আরো বেশি স্ট্রাকচার করবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনাকে সবসময়ই প্রিপেয়ার ফর দ্য ওর্স, আপনাকে প্রিপারেশন নিতে হবে খারাপটা ভেবে। তো শুরুতে থেকে আসলে সিরিয়াসনেসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য, যারা একদমই ফ্রেশার বা জানেন না যে মিড টার্মে আসলে কি কি কম্পোনেন্ট থাকে। তো প্রথমেই বলবো আপনাদের হচ্ছে সেগমেন্ট হচ্ছে 4টা, মানে টোটাল পড়াশোনা বলেন পরীক্ষা বলেন আমাদের 4টা সেগমেন্ট হবে। প্রথম সেগমেন্ট হচ্ছে এসবিএ। তাহলে প্রথম দিন আপনার ডে 1 পরীক্ষা হবে এসবিএ এর উপরে, 50টা এসবিএ থাকবে। ওকে, 50টা এসবিএ থাকবে, 2 নাম্বার করে, মার্কস হচ্ছে 100। এটাতে আপনাকে পাশ করতে হবে। ডে 2 পরের দিন আপনাকে এসএকিউ পরীক্ষা থাকবে, মানে যেটা আমরা বলি রিটেন। সেই যে ফিফথ ইয়ার আপনার রিটেন দিয়েছেন, এরপর তো আমরা সাধারণত রিটেন পরীক্ষাটা ইউজুয়ালি দেই নাই। তো সেই রিটেন থাকবে, এবং এখানে আপনার টোটাল 20টা কোশ্চেন থাকবে। মানে টোটাল 5টা গ্রুপে ভাগ করা থাকবে। হ্যাঁ, 4টা গ্রুপ থাকবে, এক একটা গ্রুপে 5টা করে কোশ্চেন, তো 4 5 20টা কোশ্চেন। এই 5 নাম্বার করে থাকবে প্রতি কোশ্চেনে, টোটাল নাম্বার 100। সুবিধা হচ্ছে স্টিল নাও বিসিপিএস এ এসবিএ এবং এসএকিউ এই দুইটা মিলায় হচ্ছে আপনার পাস 60%। তাহলে প্রথম দিন আপনার এসবিএটা যদি একটু খারাপও হয়, হোয়াট এভার, পরের দিনের জন্য এসএকিউ, রাতে বাসায় এসে বই খাতা নিয়ে আবার এসিকিউর জন্য রিভিশন নিয়ে বসতে হয়, পরের দিন আপনি এসিকিউ দিবেন। এবং এই রিটার্নটা হয়ে যাওয়ার পরে প্রায় 1 থেকে 2 সপ্তাহ সময় নেয় রেজাল্ট আসতে। এর মধ্যে আপনার রেজাল্টটা হয়ে যাবে যে আপনি কি অস্পির জন্য ইলিজেবল কিনা। তার মানে এসবি এবং এসিকিউ মিলায়ে পাশ করার পরে আপনাকে সিদ্ধান্ত নেবে স্যাররা যে আপনি অস্পি দিতে পারবেন কি পারবেন না। তার মানে এই দুইটা মিলে 60% পাস হলে দেন ইউ আর কোয়ালিফাইড বা ইলিজিবল ফর ফার্দার অস্কি। ঠিক আছে, এরপরে আপনাকে অস্পির ডেট দিবে, এবং সে সময় আপনার প্রথম একদিনই সাধারণত পরীক্ষাটা হয় অস্পি। কারো অসপি সেকশন আগে ঢোকা দিবে, কারো অসপি সেকশন আগে ঢোকাবে। তো অসপি থাকে মূলত 10টা, এটা জাস্ট লাইক আমরা যে এমবিবিএস অসপি দিয়ে আসছি সেগুলাই, সেরকমই 10টা সেশন থাকবে। এটা নিয়ে ডক্টর ওয়াফা আপনাদের আলাদা আমাদের সেগমেন্ট আছে, আমি শুধু রিটেন এবং এসবি এটা নিয়ে আলোচনা করব। এবং অসকিতে থাকবে হচ্ছে 5টা সেশন, এখানে 10 নাম্বার করে থাকে, টোটাল 50 নাম্বার। তার মানে অসপি এবং অসকিতে হচ্ছে 50 50 100 নাম্বার। আর রিটেনের ক্ষেত্রে এসবি এবং এসিকিউ 100 100 200 নাম্বার। তাহলে এই 200তে আপনাকে 60% পাস করতে হবে নাম্বার পেয়ে। আর এদিকে অস্পি এবং অস্কি দুটা মিলায় 100, এখানে আপনাকে মোট মোট 60% পেতে হবে। তাহলে আপনি ফাইনালি বলতে পারবেন যে আপনি মিড টার্ম পাস।
ওকে, এখন আসি আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলা কি, হ্যাঁ, কি কি পড়তে হবে আপনাদের বিশেষ করে রিটেনের জন্য। আমি আবারও বলছি, আমি অস্কি এবং অস্কিনে বলবো না, এটার জন্য একটা ওয়াফার আলাদা সেগমেন্ট আছে। আমরা রিটেন এবং এসবি এর জন্য আলোচনা করছি। তাহলে স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে প্রথম কথা ডেভিডসন, ডেভিডসন এন্ড ডেভিডসন। বাজারে কোনো রিটেন গাইড, কোনো এক্সট্রাঅর্ডিনারি বই কোনো প্রয়োজন নাই, একদম জাস্ট ডেভিডসন 24th এডিশন, মানে যেটা লাস্ট এডিশন এখন রানিং আছে। এরপরে যেটা আমাদের লাগবে, একটা জলিল স্যারের, এম এ জলিল চৌধুরী স্যারের বাজারে একটা খুব সুন্দর অস্পি বই পাওয়া যায়, এই অস্পি বইটা মাস্ট। এটা যারা মাত্র পার্ট ওয়ান দিয়ে আসছেন তারাও যদি রাখেন, আপনাদের জন্য এটা কোনো লস প্রজেক্ট হবে না, কারণ আপনাকে বেড সাইড বিভিন্ন ধরনের ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট পারপাস বা হচ্ছে আপনার পিক্টোরিয়াল দেখে চেনা, হ্যাঁ, ডায়াগনোসিস চেনা, ইসিজি বলেন, রেডিওলজি বলেন, খুবই হেল্পফুল একটা বই। তো পরীক্ষার জন্য তো, যারা পরীক্ষার্থী জুলাই সেশন তাদের জন্য তো ফরজ এই প্রথম দুইটা সেকশন ডেভিডসন এবং অস্পি। এরপরে লাগবে হচ্ছে ন্যাশনাল গাইডলাইন। কিছু কিছু টপিকস এর আমাদের বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অবশ্যই ফলো করে, যেমন আমাদের ম্যালেরিয়া, কালাজার, হ্যাঁ, টিউবারকুলোসিস, তারপর আপনাদের এখন আছে ডেঙ্গু, স্নেক, হ্যাঁ, এগুলার আপনার ডায়াবেটিসের গাইডলাইন আছে, আমাদের দেশের ন্যাশনাল গাইডলাইন আছে। হিট স্ট্রোক, যেটা আমাদের টেম্পারেচার রিলেটেড যে ডিজিজ গুলা, এগুলার বাংলাদেশের গাইডলাইন আছে। তো যেগুলো আমাদের বাংলাদেশে কমন গাইডলাইন অ্যাভেলেবল, অবশ্যই গাইডলাইন গুলো আপনাকে কালেকশনে রাখতে হবে এবং এগুলো আপডেটেড ভার্সন থাকতে হবে। নেক্সট আসেন রিসেন্ট আপডেট। এখন ধরেন বাংলাদেশে কোভিড বাড়বে, যদি কোভিড এর জন্য স্যাররা কোনো রিসেন্ট কোনো কিছু বের করে, এইটা নিয়ে যদি ধরেন যে বিভিন্ন মেডিকেলে, বিএমইউতে বা ঢাকা মেডিকেলে কোনো সেমিনার হয়, কোনো সেশন হয়, কোনো সিএমই হয়, একটু চোখ রাখা। যেমন বিডি ফিজিশিয়ান গ্রুপে অনেক সময় রিসেন্ট আপডেট নিয়ে স্যাররা ডিসকাশন করেন, রিসেন্ট আপডেট গুলা একটু নজরে রাখা। এটাকে আমি রেড মার্ক করি নাই, বিকজ ইটস নট দ্য ম্যান্ডেটরি ফর মিড টার্ম, বাট আপডেটেড থাকতে পারলে ভালো। এরপরে যেটা লাগবে এসবিএ প্র্যাকটিস বুক, এটাকেও খেয়াল করেন, আমি কিন্তু কোনো মানে মেজরি পর্যায়ে রাখি নাই, বাট এটা আমি বলবো আপনাদেরকে অবশ্যই সবার কালেকশনে একটা এসবিএ প্র্যাকটিস বুক রাখবেন, কারণ আমরা যেহেতু জানি আমাদের মিড টার্মে এসবিএ সেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে পুরা 100 মার্কসের এসবি আপনাকে পাশ করে মানে পরীক্ষা দিয়ে আসতে হবে। তো আমরা সেই পার্ট ওয়ানের পরে 2 বছর একটা গ্যাপ পড়ে যায়, আমরা আসলে তখন ক্লিনিক্যালি অনেক কিছু দেখি, বাট ওই যে একাডেমিক্যালি পার্ট ওয়ানের মতন এসবিএ পড়েই চিনতে পারা যেটা ডায়াগনোসিস কি হবে, ওই জিনিসগুলো আমাদের ভিতর থেকে কিছুটা ফেড আউট হয়ে যায়। তো এই কারণে এসবিএ প্র্যাকটিস বুক, যেটা আমাদের জেনেসিসের একটা খুব সুন্দর বই আছে এসবিএ পার্ল, আপনার চাইলে সেটাও কালেকশনে রাখতে পারেন, সেটাও করতে পারেন। অথবা যদি কারো মনে হয় যে না আমার আমি আরো অ্যাডভান্স লেভেলে দেখতে চাই, সেক্ষেত্রে পাস মেডিসিনের যদি কোনো কোশ্চেন বুকটা, জাস্ট জাস্ট কোশ্চেন বুক, এগুলো হচ্ছে আপনার আসলে অ্যান্সারের জন্য না, জাস্ট কোশ্চেন ওরিয়েন্টেশনের জন্য, যে আপনি প্রশ্নগুলো দেখে চিনতে পারেন কিনা ডায়াগনোসিস। কারণ বিসিপিএস আসলে মাঝে মাঝে কিছু কম্বিনেশন প্রশ্ন করে, কিছু প্রশ্ন আপনার দেখলে মনে হবে যে এমআরসিপি স্টাইলের, কিছু প্রশ্ন দেখলে মনে হবে যে এটা আসলে এমআরসিপি থেকে ছাড়াই গেছে। সো বিসিপিএস, আমি একটা কথা বলি, অলওয়েজ আনপ্রেডিক্টেবল। কোন সেশনে কেমন প্রশ্ন করবে, এটা এমআরসিপি প্যাটার্নে হবে নাকি আমাদের উইদাউট এমআরসিপি প্যাটার্ন হবে, এটা বোঝা মুশকিল। সো প্রিপারেশনটা সব দিক থেকেই লাগবে আমাদের। সো এসবি এর জন্য ইদার আপনি এসবিএ পার্লটা, আমি বলবো বিগানার যারা তাদের জন্য এসবিএ পার্ল, যেটা মানে আমাদের বাংলা মেড পাবলিকেশনের যেটা এসবিএ পার্ল, খুবই ইফেক্টিভ, খুবই এক্সেলেন্ট একটা বই। বিগানারদের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। আর যারা একটু অ্যাডভান্স বা অনেকেই থাকেন এমআরসি পার্ট ওয়ান পার্ট টু করা, তাদের জন্য অবশ্যই, তাদের তো করাই মানে দেখাই থাকবে, তারা আপনারা একটু পাস মেডিসিনটা একটু দেখতে পারেন কোশ্চেনের জন্য। সাথে রিটেনের জন্য আর কি লাগবে, অল প্রিভিয়াস সেশনের বিসিপিএস এর কোশ্চেন লাগবে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন থেকে যে আপনাকে হুবহু কোশ্চেন রিপিট করবে, নট নেসেসারিলি। হ্যাঁ, অনেকে মনে করেন যে বিসিএস বোধহয় কোশ্চেন রিপিট করবে, একদম কমন ফেলে দিবে, এরকম না। গাউট একবার আসছে, আবার আসতে পারে। স্নেক পয়েন্ট থেকে একবার আসছে, আবার আসতে পারে। ওবিসি থেকে আসছে, আবার আসতে পারে। আপনারা অ্যানালাইসিস করে দেবেন বিসিবিএস এর যে প্রিভিয়াস 5 বছর 6 বছরের কোশ্চেন থেকে কিছু না কিছু টপিক কিন্তু কমন থাকে, টপিক গুলা কমন হয়, নট নেসেসারি যে কোশ্চেন কমন হবে। সো অবশ্যই এসএ কিউ এবং অসকি এর কোশ্চেন গুলো আপনারা কালেকশনে রাখার চেষ্টা করবেন। এসএ কিউ তো রিটেন ফর্মটা পাওয়াই যায়, ডকুমেন্টেড ফর্ম, কোশ্চেন বের হয়, আমাদের হাতে থাকে। এসবিএ টা কোশ্চেন পাওয়া যায় না, সেটা আপনারা আমাদের জেনেসিসের মানে ওটা আমরা পরে আলোচনা করি, ক্লাসে আমরা আপনাদেরকে ব্রিফ করে দিই যে কিরকম প্রশ্ন থাকছিল বা থাকতে পারে। আর অস্কিটাও অনেকে মুখে মুখে জানেন যে অমুক এটা ছিল, এবার হ্যান্ড আসছে, এবার অ্যাবডোমেন এক্সামিনেশন আসছে, এবার হিস্ট্রি টেকিং এ আমাদের হেডেক আসছে, এগুলো মুখে মুখে আমরা জানি। তো এই জন্য এই জিনিসগুলো আপনারা 5 বছরের কালেকশন করে নোট রাখবেন। আর ক্লিনিক্যালের জন্য আমি বলবো যে ম্যাকলাড এক্সামিনেশনটা আপনারা শুরু থেকে একটু ফলো করবেন যারা বিগিনার আছেন, এবং ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ নোট, আপনার নিজস্ব কিছু নোট লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, ঠিক আছে? ওকে,
এখন আসেন আর কি লাগবে আপনাদের আসলে পড়াশোনা করার জন্য। পড়াশোনা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে গোল লাগবে। আপনাদের একটা গোল ফিক্স করতে হবে, শুরু থেকে আপনাদের প্ল্যান রাখতে হবে, ডিটারমিনেশন এবং ডেডিকেশন লাগবে। উইদাউট ডেডিকেশন সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি জাস্ট হচ্ছে পরীক্ষা মিড টার্ম, মানুষ তো বলে আরে বসলেই পাশ হয়ে যায়, এগুলা শুনবেন না, এগুলা এগুলা আসলে কানে দিবেন না। কারণ যার যায় তার 100% যায়, এটা কথাটা মনে রাখবেন। যে অনেকে বলে যে 99.99% পাস রেট, 1% বা 0.1% খারাপ, যেই মানুষটা সেই 0.1%-এ পড়ে যাবে তার জন্য তো ভাই দুনিয়াটা তখন 100% ফেল, তাই না? তার জন্য 100% মানে অন্ধকার। সুতরাং কে কি বললো ম্যাটার করে না। এখন আপনারা নিজেরাই দেখতেছেন বিসিপিএস কিন্তু অলওয়েজ স্ট্রাকচার্ড, ডে বাই ডে আরো স্ট্রাকচার্ড করতেছে মিড টার্ম। তো বলা যায় না সামনের সেশনে আপনাদের ওই এসবিএ আর রিটেন আলাদা পাস করবে কিনা, আমরা জানি না যে অসপিওসকে আলাদা পাস করবে কিনা, বা আরো একটা লং কেস শর্ট কেস ঢুকাই দিবে কিনা, অরিজিনাল পেশেন্ট নিয়ে বসবে কিনা, সেগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় এগুলো নিয়ে কিন্তু হতে পারে। তো অবশ্যই আপনাকে ডিটারমিনেশন এবং ডেডিকেশন সেট করে আপনার লক্ষ্য ঠিক রেখে আপনাকে প্ল্যান করে আগাতে হবে। অবশ্যই চেষ্টা করবেন রিডিং পার্টনার রাখার ফ্রম দ্য বিগিনিং। কেন রাখবেন? কারণ এটা যদিও ওয়াফা বলবে, তারপর আমি একটু বলি। এই যে এবার একটা পরীক্ষা আসছে, হ্যাঁ, এক্সামিনেশন অফ দ্য হ্যান্ড বলেন বা এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন বলেন, কিভাবে করতে হবে এই জিনিসগুলা কেউ যদি মনে করেন যে আপু লাস্টের দিকে যখন রিটার্ন পাস করে যাব 2-3 দিন দেখে করবো না, ভাই, বিসিপিএস এর স্যাররা আপনার আমার মতন জেনেসিস এর ছোটখাটো মেন্টর না, দে আর লিজেন্ড। প্রত্যেকে এক একজন লিজেন্ড। স্যাররা বডি ল্যাঙ্গুয়েজ বলেন, হাতের মুভমেন্ট দেখলেই বুঝবে আপনি 2 বছর বেডে রুগী দেখছেন নাকি আপনি 2 দিন জাস্ট প্র্যাকটিস করে আসছেন। সো বি কেয়ারফুল। যে বিসিপিএস মানে আমি বলছি ক্লিনিক্যাল, তো স্যাররা আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট দেখবে। এই যে আমাদের লং কেস নাই, শর্ট কেস নাই, যেটা ফেজেতে আছে, এই জিনিসের ইকুইভ্যালেন্ট আপনাকে জাজ করবে কি দিয়ে? স্যার বেড সাইডে আপনার পরীক্ষা নিবে, সেটা লং কেসের দরকার নাই। স্যারদের জন্য জাজ করার জন্য আসলে নট নেসেসারি যে আমার লং কেসে লাগবে শর্ট কেসে লাগবে। লং কেসের ফ্লেভারের জন্য আপনার হিস্ট্রি দিয়ে দিয়েছে, তো আপনি হিস্ট্রি নিবেন এবং এখানে আপনার ক্রস কোশ্চেন থাকবে। আপনি এক্সামিনেশন করবেন, আপনার ক্রস কোশ্চেন থাকবে, তাহলে আপনার শর্ট কেসের বাদ গেল কি? তো আপনাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ শর্ট কেসই প্রেজেন্ট করতে হচ্ছে। তো এইটা যে ফেজের সাথে বা অন্যান্য আমাদের পরীক্ষার সাথে, যে ফেজের সাথে বিশেষ করে মিড টার্মে যে খুব বেশি ডিফারেন্স সেরকম কিন্তু না। স্যাররা আপনাকে আপনার থেকে জাজ বের করেই নিবে। তো এই জন্য আপনাকে রেডি হইতে হবে। আপনাকে শুরু থেকেই মোটামুটি ভাবে একটা রিডিং পার্টনার রাখবেন, যেন আপনারা মিনিমাম যেটাই ওয়ার্ডে করতেছেন, যেটাই আপনি এক্সামিনেশন করতেছেন, একটু ম্যাথডটা খুলে স্টেপটা দেখে একটু সিস্টেমেটিক্যালি। কারণ এই জিনিসটা আপনি আসলে 2 দিন আগে রপ্ত করতে পারবেন না, আপনার নার্ভাসনেস আসবেই। আর যে 2 বছর ধরে করবে, বা আপনার যারা এখন জাস্ট পরীক্ষার্থী 6 মাস হাতে আছে, আপনি 6 মাস করেন না, মোর দেন এনাফ, 6 মাস করেন, দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যাবে। আপনার সাড়ে সামনে আপনার কখন নার্ভাসনেস কাজ করবে না। আপনাকে দেখলেই বুঝবে যে এ বান্দা রেগুলার করে আসছে, একে আমার বলার কিছু নাই, একে আমি ক্রস কোশ্চেন করি রাদার, ঠিক আছে? আর হচ্ছে প্রপার ট্রেনিং। সো ডেফিনেটলি প্রপার ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা জীবনে যা করব তার রিফ্লেকশন আমাদের জীবনে অবশ্যই আসবে। আমি যদি শুধুমাত্র একটা পেশেন্টকে ডিপ্রাইভ করে আমি যদি শুধু মুখ বুজে বই পড়ি, এটা রিফ্লেকশন আমার লাইফে কখনো কখনো না আসবেই। সুতরাং আমি কোনো পেশেন্টকে, আমরা যেন কোনো পেশেন্টকে ডিপ্রাইভ না করি। আমরা পড়াশোনা করব, বেডসাইড রুগী দেখবো, পেশেন্টের ভালোর জন্য দেখবো, কিছু জিনিস আমার লার্নিং এর জন্য দেখবো। তো সবকিছু কম্বিনেশন থাকা দরকার। কেন না? কারণ আমাদের প্রফেশনটা আসলে যতটুকু আমরা পড়ে পাশ করি তার থেকে বেশি আমরা দোয়ায় পাশ করি মানুষের। সুতরাং পড়ে পাশ করব এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু অসুস্থ মানুষের দোয়ায় যে আপনি উতরে যাবেন এটার একটা গ্যারান্টি আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন ভাবে। সুতরাং চেষ্টা করবেন নিজের পড়াশোনাটাও যেমন রুগীর কাছে আপনি নিবেন, যে এই রুগীটা আমি আজকে দেখলাম, আজকে আমি ওয়ার্ডে গেলাম, তাহলে আমি এর কাছে কি নিয়ে গেলাম? আপনি খালি হাতে আসবেন না, আপনি ভাড়া খরচ করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন ট্রেনিং, আপনি কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরবেন। একই সাথে আপনি রোগীকে কিছু দিয়ে আসবেন। এই যে দিয়ে আসলেন, পরীক্ষার আগে দেখা গেল 3 দিন আগে আপনার সিভিয়ার ফিভার, আপনার ভমিটিং, আপনার মাইগ্রেন, আপনি পড়তেই পারলেন না, তখন কি হবে? প্ল্যান করে রাখছিলেন 2 দিন আগে এক্সামিনেশন ভালো করে দেখবো, পারেন নাই, তখন কিন্তু আপনার এই যে মানুষের দোয়াটা কাজে লাগবে। আপনি সারা বছর চেষ্টা করছেন, মানুষকে সার্ভ করছেন, পড়াশোনা করছেন, ট্র্যাকে ছিলেন, বাকিটা প্রেয়ার, আপনার নিজের দোয়া, বাবা মার দোয়া, পেশেন্টের দোয়া, আপনি উতরে যাবেন। সো গোল সেট করতে হবে ফ্রম দ্য বিগিনিং, প্ল্যান করতে হবে, কাজ করতে হবে, লেগে থাকতে হবে, এন্ড আলটিমেটলি আপনি গোলে রিচ করতে পারবেন। সো যে কোনো পরীক্ষার জন্য আমাদের এটা হচ্ছে কমন পাথওয়ে। সুতরাং আপনি পার্ট 1 পাস করে আসেন, এখন 6 মাস বাকি থাকুক, আপনাকে একদম স্ট্রিক্টলি লেগে থাকতে হবে। এইবার কিন্তু মানে আমাদের স্যার আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে যারা বলে যে পরীক্ষা বসলেই পাস, এইবার কিন্তু ডিজাস্টার, এবার কিন্তু খুব ভালো ভালো প্রিপারেশন নেওয়া মানুষও কিন্তু খারাপ হয়ে গেছে। সুতরাং আপনাদের জন্য কিন্তু এটা একটা ওয়ার্নিং, যে নেক্সট সেশন থেকে যারা পরীক্ষা দিবে এটা তার জন্য একটা অ্যালার্ম। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যালার্ম অলরেডি। ওকে, এবার আমরা আসি
এসবিএ, এসএকিউ, অসপি, অসকি কিভাবে পড়বো? তো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ স্টাডি? বেস্ট ওয়ে অফ স্টাডি হচ্ছে, আমরা অনেকে মনে করি কি, আমি আগে রিটেনটা ভালো করে শেষ করি, আরে সময় আছে, আগে রিটেনটা পড়ে নিই, তারপরে অসপি অসকি দেখবো না। ভেরি ব্যাড আইডিয়া। বিশ্বাস করেন, এটা খুবই ব্যাড আইডিয়া। যারা এই এই ট্র্যাপে পড়বেন তাদের জন্য পরবর্তীতে 50-50 চান্স হয়ে যাবে, পাস করতে পারেন নাও করতে পারেন, মানে রিস্ক থাকবে। এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে সাইমালটেনিয়াসলি পড়া। আপনি এসবিএ, এসএকিউ, অসপি, অসকি একই সাথে পড়বেন। এখন তাহলে আপনাদের মনে হইতে পারে, আপু কিভাবে সম্ভব, এত কিছু একসাথে কেমনে পড়বো? আচ্ছা, এবার আসেন, আমাদের যে একটা সুন্দর বই আছে ডেভিডসন, ডেভিডসন একটা এত চমৎকার বই, আপনি যদি শুধুমাত্র আপনার আগ্রহ ইচ্ছা থাকে, মানে নিয়াত থাকে, আপনাকে পড়া লাগবে না, ডেভিডসনই আপনাকে চোখে দেখাই দিবে কোনটা অসপি, কোনটা অস্কি, কোনটা আপনার রিটেন, কোনটা আপনার এসবিএ। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। ডেভিডসন এটা একটা সার্কোডক্সিসের ডিজিজের একটা ছবি, খুব পরিচিত একটা ছবি। এখানে নোজে কিছু লিশন আছে, সিনে কিছু লিশন আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস আমাদের মার্ক করা, যেমন এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট, ইউভিআইটিএস, হ্যাঁ, জিকা সিনড্রোম। যাই হোক, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো সার্কোডোসিস থেকে কি কি প্রশ্ন আসে? সার্কোডোসিস থেকে এসবি আসে। আমি যেবার পরীক্ষা দিই মিডটার্ম 2024-এর জানুয়ারিতে, ওইবার সার্কোডোসিস থেকে আমাদের এসবি আসছিল। তার আগের সেশনে সার্কোডোসিস থেকে রিটেন কোশ্চেন আসছিল। আসছিল কি? পুয়ার প্রগনোস্টিক ফিচার। কি আসছিল? আরেকটা প্রশ্ন ছিল যে কখন আপনি স্টেরয়েড শুরু করবেন, ইন্ডিকেশন অফ স্টেরয়েড। তাহলে দেখেন, এক সার্কোডোসিস থেকে কিন্তু দুইটা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেছি বিসিপিএস এর। একটা হচ্ছে আপনাকে পার্ট ওয়ানে যেরকম কোশ্চেন সিনারিও দিবে, হ্যাঁ, একটা পেশেন্ট ড্রাই কাফ নিয়ে আসছে, তার হচ্ছে এখন পেশেন্টের হচ্ছে এরকম একটা শিনের লিশন আছে, বা একটা পেশেন্টের ড্রাই কাফ নিয়ে আসছে, সাথে দেখেন একটা এক্সরে নিয়ে আসছে, তার হচ্ছে হাইলার লিম্ফোনোড ব্যথা, জাস্ট ক্লু। সাথে আপনাকে আরো ক্লু দিতে পারে। যাই হোক, আমরা ডিটেলস কোশ্চেন আর যাবো না। তো এরকম এসবি আসতে পারে। এরপর আর কি আসবে? রিটার্ন আসবে। রিটার্ন অলরেডি চলে আসছে, কিন্তু ডায়াগনোসিস লিখেন সাথে, রিগার্ডিং ইউর ডায়াগনোসিস আপনি এখান থেকে এখন কখন আপনি স্টাডি ইউজ করবেন, আর পুয়ার প্রোগ্রেসিভ ফিচার গুলা কি। তাহলে এইগুলা কিন্তু ডেভিডসনের একদম লাইন বাই লাইন পড়া। ডেভিডসনের বাইরে আপনার একটা পয়েন্ট ওগুলা নিবে না। ডেভিডসনের যেই কয়টা চেকলিস্ট মানে পয়েন্ট থাকবে চারটা, স্যারের চেকলিস্টে সে চারটাই থাকবে। এছাড়া এরকম প্রশ্ন আসে যে শুধু নিউরোলজিক্যাল চারটা ফাইন্ডিং লেখেন সার্কোডোসিসে। তাহলে এই যে দেখেন তো নিউরোলজিক্যাল কি কি আছে এখানে, আপনি ছবিটা থেকে আপনাকে বের করে গুছায় ফেলতে হবে। এই যে দেখেন যে একটা প্যাচি মেনিনজাইটিস, স্পেস অফ ওয়েন লিশন, ক্রেনিয়াল নার্ভ পলসি, মনোনিউরোটিস মাল্টিপ্লেক্স, পেরিফেরাল নিউরোপ্যাথি, এই চারটা পাঁচটা কি শুধুমাত্র পিওর নিউরোলজিক্যাল। এভাবে আসতে পারে যে আপনি শুধুমাত্র চোখের ফাইন্ডিং লেখেন, যে আয়ে কি কি ফাইন্ডিং পাবেন। তাহলে এই যে অ্যান্টোরিউভিয়াইটিস, সিকা সিনড্রোম, হ্যাঁ, ল্যাটেরাল গ্ল্যান্ড এনলার্জমেন্ট। তাহলে পড়ার সময় আপনাকে টু দা পয়েন্টে স্পেসিফিক্যালি খেয়াল করে করে পড়তে হবে রিটেন্ডার জন্য, একই সাথে এসবিও এর জন্য। তাহলে যখন আপনি ডিভিশনে কোনো টপিক পড়বেন, শুরু থেকে টপিকটা আপনি ক্লিনিক্যাল ফিচারটা পড়বেন, ইনভেস্টিগেশন করবেন, সেটা প্যাথোফিজিওলজি আপনাকে জানতে হবে, সেটা কোথায় বেশি হয়, মেলে বেশি হয় না ফিমেলে বেশি হয়, কোন রিজন অফ কান্ট্রিতে বেশি হয়, ব্ল্যাকে বেশি না হোয়াইট পিপলে বেশি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এগুলো আপনি যেরকম পার্টনে পড়ছেন সেরকমই। তারপর আপনি আসবেন ইনভেস্টিগেশন কি করবেন, ম্যানেজমেন্ট কি করবেন। এখন এই হচ্ছে আপনার এসবিএ হয়ে গেল, রিটেন হয়ে গেল। এখন আসেন এই ছবি থেকে, আপু আমি তাহলে আমি অসপি কি করবো? এই যে নাকের একটা ছবি দেওয়া, হ্যাঁ, নোজের একটা পিকচার দেওয়া, এই নোজের জাস্ট ছবিটা তুলে দিয়ে আপনাকে একটা সিনারিও দিবে, দিয়ে আপনাকে বলবে এলিশনটা কি। দেন এখান থেকে আপনার রিটেন বেস যে কোনো প্রশ্ন হতে পারে, মানে রিটেন বেস প্রশ্নই হয় সাধারণত, মানে ছোট ছোট প্রশ্ন হবে অসপিতে। অথবা ধরেন এখানে আপনাকে একটা যে শিনের লিশন আছে, হ্যাঁ, এই যে শিনের একটা ছবি আছে, এই ছবিটা দিয়ে আপনাকে বলতে পারে যে এটা কি ডায়াগনোসিস বলেন, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। এরকম আরো 5-4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেন যেগুলো শিনে হয়। তাহলে এইটা কিন্তু আপনাকে, যখন আপনি এই সার্কোডোসিস পড়বেন, একই সাথে এসবিএ পড়বেন, একই সাথে আপনার রিটেন পড়া হয়ে গেল, একই সাথে গুগলে সার্চ করে যে লুপাস পেরিনিও দেখতে আর কিরকম আছে, গুগলে সার্চ করে আর 10টা ছবি দেখবেন। শিনে আর কি কি লিশন আছে, গুগলে সার্চ করে আরো 5টা 10টা ছবি দেখে নেবেন। বা এরা যেমন নরোসাম দেখতে কিরকম, আরো 10টা ছবি দেখবেন। তাহলেই কিন্তু আপনার একই সাথে রিটেন, এসবিএ এবং অসপি প্রিপারেশনটা কিন্তু হয়ে যাচ্ছে। সো অসপি এর জন্য আলাদা করে কোনো প্রিপারেশন আসলে ওভাবে নিতে হয় না বা প্রয়োজন নেই। এক্সট্রা করে কি করবেন? এক্সট্রা করে যেটা করবেন, যখন আপনি যেই সিস্টেমটা করবেন, ফর এক্সাম্পল আপনি রেসপিরেটরি সিস্টেম শুরু করেছেন, রেসপিরেটরি সিস্টেম পড়াটা শেষ, আজকে আপনার রেসপিরেটরি সিস্টেম পড়া শেষ, 2টা দিন হাতে সময় নিয়ে আপনি জলিল স্যারের বই খুলবেন, খুলে রেসপিরেটরির যতগুলা অসপি আছে স্যারের বইতে একটানা দেখে ফেলবেন। তাহলে আপনার কিন্তু একই সাথে রিটেন এবং অসপি, এসবিএ সব কভার হয়ে গেল। এর মধ্যেই দেখবেন যে আপনার অস্কিও কিছুটা কভার হয়ে যাবে, হ্যাঁ।
আচ্ছা, এরপরে আসলে আমি আরেকটা স্যাম্পল কোশ্চেন দেখাই। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটা চ্যাপ্টারের কিছু অংশ। এইটা হচ্ছে আমাদের একদম কমন একটা প্রশ্ন, যে নন মেটাল প্লাস্টিক ইসের আপনার এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন গুলা কি কি, খুব কমনলি এই প্রশ্নটা আসে। এটা আপনারা একদম খুব ভালো পারেনও, এটা পড়েন। সাথে দেখেন পাশে একটা ছবি আছে, ছবিটা কি ব্রঙ্কোস্কোপিক ভিউ অফ দ্য লাং ক্যান্সার। তাহলে যখন আপনি লাং ক্যান্সারটা পড়তেছেন, সাথে সাথে আপনি এই ব্রঙ্কোস্কোপিক ভিউটা একটু চোখ বুলাইলেন, একটু দেখলেন কি আছে, গুগল একটু সার্চ করলেন যে আর কিরকম ছবি পাওয়া যায়। হুম। তাহলে আপনি দেখে ফেলে এইটাই কিন্তু আপনার অসপি, আর এই যে আপনি রিটার্ন করলেন এটাই আপনার অসপি। আলাদা করে কিন্তু আপনাকে খুব ইফোর্ট দিতে হচ্ছে না। এখন আসেন আপু, অসকে কিভাবে পড়বো? ফর এক্সাম্পল আমি আরেকটা ছবি নিয়ে আসছি, এটা হচ্ছে আপনাদের জিআইটি সিস্টেমের একটা ছবি, কিসের, ভমিটিং এর। এখন আমরা যখন পড়তে যাই, আমরা কিন্তু শুরুর দিকে সিমটম অ্যানালাইসিস গুলো ভালো করে পড়ি না। আমরা কি করি, আমরা ডিজিজ দিয়ে শুরু করি, যে আচ্ছা আমি জিআইটি পড়তেছি, আমি পিইউডি পড়বো, আমি সিলিয়াক পড়বো, আমি হচ্ছে ইম্পর্টেন্ট হুইপলস পড়বো, মানে ইম্পর্টেন্ট ডিজিজ গুলাতে চলে যাবো, আমি আইবিডি পড়বো, আইবিএস পড়বো। কিন্তু আমরা কি করি, শুরুর দিকে জিনিসগুলো বাদ দিই। তো মিড টার্মের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যখন পার্টনের সময় জানতেন যে ডেভিডসনের প্রথম 2 পেজের যে অ্যানাটমি ফিজিওলজি থাকে, সেটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রশ্ন থাকবেই। ঠিক একইভাবে মিড টার্মের জন্য প্রথম দিকের সিমটম অ্যানালাইসিস ইনফিনিটি স্টার। সুতরাং সিমটম অ্যানালাইসিস করা জানতে হবে, সিমটম অ্যানালাইসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাকে রিটেনেও তো দিবেই, ইভালুয়েশন পারপাসে প্রশ্ন আসে, যেমন আমাদের সেশনে আসছিল লো ব্যাক পেইন আপনি কিভাবে ইভালুয়েট করবেন। 8টা ক্লিনিক্যাল হিস্ট্রি বলেন, 8টা সাইন বলেন, 8টা ইনভেস্টিগেশন বলেন। তার মানে এই লো ব্যাক পেইন আমাকে কিন্তু কোনো ডিজিজ ধরে আসে নাই। আমাকে বলে নাই যে স্পন্ডাইলাইটিস হবে হচ্ছে, বা আমাকে বলে নাই যে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস। হ্যাঁ, ডায়াগনস্টিক এটা বা আপনি এটা কি করবেন, আমাকে বলছে একটা লো ব্যাক পেইন, এটা ভেগ টার্ম। তো আমাকে সিমটম অ্যানালাইসিস জানতে হবে। এখন জিআইটির মধ্যে আপনারা যখন পড়বেন দেখবেন যে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, হ্যাঁ, এগুলো কিছু সিমটোমেটিক ক্লু দেয়া থাকে, কিছু বক্স থাকে। এই কজোলজি গুলো আপনাকে রিটেন পড়ার সময় পড়ে ফেলতে হবে। এই জিনিসগুলাই হচ্ছে কি, কোথায় আসবে, হিস্ট্রি টেকিং এ আসবে। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি শুরুতে থেকে না পড়েন, না মনে রাখেন, রিটেনের পরে যেই সময়টুকু পাওয়া যায়, অস্পির আগে 7 দিন বা 9 দিন টাইম পাওয়া যায়, খুব বেশি টাইম এখন দেয় না স্যাররা। চেষ্টা করা হয় 1 উইকের মধ্যেই, রিটেনটা শেষ হওয়ার পরে 1 সপ্তাহ বা 9-10 দিনের মধ্যেই পরীক্ষা দিয়ে দেয় অস্পি। তো ওই 9-10 দিনের মধ্যে আপনার প্রথম দিন যাবে রেস্ট নিতে, তারপরে আপনি কিছু মানুষ থাকে আমার রেজাল্ট রেজাল্ট আগে দেখ তারপরে 2-3 দিন ওয়েস্ট হয়ে যায়। বাকি যে 5-7 দিন থাকে তার মধ্যে আপনি কি অস্পি জলিল স্যারের বই পড়বেন, নাকি আপনি এক্সামিনেশন প্র্যাকটিস করবেন, নাকি আপনি তখন পুরা ডেভিডসন খুঁজে খুঁজে এই কজোলজি পড়বেন? কারণ এরকম যদি আমরা দেখি, এরকম প্রায় মিনিমাম ধরেন 40 থেকে 45টা বা 50টা ইম্পর্টেন্ট কজোলজির বক্স আছে ডেভিডসনে। তাহলে এই কজোলজি আপনি 50টা বক্সকে ধরেন 5 দিন আপনি মনে রাখতে পারবেন? ইটস কোয়াইট ইম্পসিবল। সো দিস শুড বি রেসিডুয়াল, আপনাকে প্রথম থেকেই পড়তে হবে, এবং প্রথম থেকে একটু জাস্ট রিডিংটা পড়ে যে আপনাকে মনে রাখতে হবে কি কি আছে, জাস্ট মনে রাখা। এখন এই ভমিটিং থেকে আপনাকে কিভাবে পড়তে হবে, এই ভমিটিং আপনি কারণগুলো মুখস্থ করে মনে রাখবেন সিস্টেম ধরে ধরে। হ্যাঁ, যে জিআই কজ কি, রেনাল কজ কি, মেটাবলিক কজ কি, ইনফেক্টিভ কজ কি, ড্রাগ কি কি দিয়ে হতে পারে, এই কজগুলো মনে থাকলেই যখনই আমরা আপনাকে প্রশ্ন করব যে একটা পেশেন্ট ভমিটিং নিয়ে আসে, আপনি হিস্ট্রি নেন, আপনাকে কিন্তু আর আলাদা করে কষ্ট করা লাগবে না। হিস্ট্রি টেকিং এর কিছু প্যাটার্ন ওগুলো আমরা পরে শিখাই দিই, আমাদের মেইন ক্লাসে থাকে। ওটা আমরা পরে ব্রিফ করি। কিন্তু জাস্ট যে জিনিসটা মেইন, যে আপনি যে ডিফারেন্সিয়ালস গুলা ভমিটিং এর জন্য যে আপনি হিস্ট্রি নেবেন, কি কি চিন্তা করে হিস্ট্রি নেবেন, এই পয়েন্ট গুলা, যেমন মাইগ্রেন আছে কিনা, মাইগ্রেনের জন্য আমরা যে প্রশ্ন করবো, ওনার পেপটিক আলসার আছে কিনা, ওনার গ্যাস্ট্রিক ক্যান্সার আছে কিনা, ওনার অ্যাপেন্ডিসাইটিস এই ভমিটিংটা অ্যাপেন্ডিসাইটিস এর জন্য কিনা, এটা কি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য বমি হচ্ছে কিনা, কোনো ড্রাগের জন্য হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি আপনার মনে থাকে কজগুলা, আপনার জন্য হিস্ট্রি টেকিং সোজা। তাহলে জিনিসটাকে আমি বুঝাতে পারছি যে রিটেন আসলে ডেভিডসন প্রথমবার পড়ার সময় আপনাকে এসবিএ, এসএকিউ, অসপি, অসকি সাইমালটেনিয়াস আপনাকে মাথায় রাখতে হবে। এবং কি করবেন, এই ধরনের সিমটোমেটিক যে ইভ্যালুয়েশন গুলো থাকে, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, জন্ডিস, হ্যাঁ, হেডেক, এগুলো আপনাকে পাশে লিখে রাখতে হয়। এগুলো অস্কি লিখে রেখে আপনি ওটাকে ফোল্ড করে রেখে দিবেন, পেজটা ফোল্ড করা থাকবে। তাহলে কি হবে, রিটেনের সময় যে আপনি পড়লেন পড়লেন, যদি মনে হয় পড়লাম, আচ্ছা ঠিক আছে চোখ গেছে আমি পড়লাম, আমার দরকার আমি এটা একটু কত একটু দেখে যাই, রিটেনে যদি আসে আসলো, না আসলো নাই, ফোল্ড থাকলো। ফোল্ড থাকলে সুবিধা কি হবে, রিটেনের পরে যখন আপনি অস্পির জন্য প্রিপারেশন শুরু করবেন, হিস্ট্রি কাউন্সিলিং এর জন্য পড়া শুরু করবেন, শুধু রিভিশনে বের করে ফোল্ড এর পেজগুলো আপনি একবার রিভিশন করবেন, তাহলে আপনার জন্য তখন কিন্তু আলাদা করে বইটা খুঁজতে হচ্ছে না। ঠিক একইভাবে দেখেন, আমার মনে আছে এবার যারা পরীক্ষার্থী ছিল, আমি আপনাদের বোধহয় যে আমাদের যে সেশন বা যে ব্যাচ গুলো ছিল, আমি প্রতিটা ব্যাচে কিছু স্ক্রিনশট দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আমাদের এই বক্সটা ছিল, যে রিস্ক ফ্যাক্টর ফর ফল, মানে জেনেটিক চ্যাপ্টার থেকে বয়স্ক রোগীদের ফলের কারণ কি, এইটাই কিন্তু এবার হিস্ট্রি টেকিং আসছে।
সুতরাং ওই যে আমি 42টা না 45টা ছবি দিয়েছিলাম স্ক্রিনশট, এই জিনিসগুলো কিন্তু ক্লাসে যখন মেইন ক্লাস হয়েছে, ক্লাসে পড়ার সময় কিন্তু মেন্টররা এমনিও বলে দিয়েছে। তারপরে আবার পরীক্ষার আগে আমরা কিছুদিন আগে আমি আবার রিক্যাপ দেওয়ার জন্য যে এই বক্সগুলো কিন্তু একবার দেখে যান, দেখেন এখান থেকে কিন্তু এটা চলে আসছে। সুতরাং আমি এটাই আপনাদের জন্য অ্যালার্মিং একটা কথা যে বাবা, আমরা যেটা বলি যে ইয়া করা যাবে না, পরীক্ষার আগ মুহূর্তের জন্য রেখে দেওয়া যাবে না, আপনাকে শুরু থেকেই মিনিমাম জিনিসপত্র কিছু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এগুলো আপনাকে আগে থেকেই পড়তে হবে। তো এই জিনিসগুলো আসছে, তো এই জিনিসটা আমাদের কিসের জন্য এই বক্সে, এটা আমাদের হিস্ট্রি টেকিং এর জন্য। এটা রিটেনে খুব একটা আসার সুযোগ আছে, বাট এসবি এখন আর এখান থেকে কিছু আসবে না আপনাদের, বাট এখান থেকে রিটেন আসতে পারে। আসতে পারে রিস্ক ফ্যাক্টর অফ ফল, বয়স্ক রোগীদের কি কি কারণ হতে পারে, আপনি এখান থেকে 4টা 5টা পয়েন্ট লিখেন। আচ্ছা, এইবার আসি আপনাদের জন্য যে আমাদের কিছু প্রশ্নের স্যাম্পল, যে বিসিপিএস এ কিভাবে প্রশ্ন আসছে। জাস্ট আমরা বিসিপিএস এর প্রশ্নটাই আপনাকে ভাগ ভাগ করে কয়েকটা সেকশনে দেখাবো। দেখেন, এটা বিসিপিএস এর একটা প্রশ্ন। আমরা বলেছিলাম যে টোটাল 4টা গ্রুপের প্রশ্ন থাকবে, গ্রুপ, হ্যাঁ, 4টা সেক্টরের গ্রুপ থাকবে, গ্রুপ A B C D। প্রতি গ্রুপে 5টা করে কোশ্চেন থাকে এবং প্রতি কোশ্চেনে 5টা করে নাম্বার, 5 নাম্বার করে থাকে। তো প্রশ্ন নিয়ে আমরা আজকে আসলে অ্যানালাইসিস করবো না, এগুলো আপনাদের ক্লাসে পড়ানো হবে, পড়ার পর আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমরা যা স্যাম্পল দেখানোর জন্য নিয়ে আসছি। এখানে দেখেন কিছু প্রশ্ন থাকে একটু বড় বড়, কিছু প্রশ্ন থাকবে ছোট, আমরা দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে প্রশ্নগুলো ছোট। এবং ডেভিডসন পড়ার সময় আমরা ক্লাসে সবসময় এগুলো ব্রিফ করে দেই যে আপনারা পড়বেন কি। আমরা অনেক সময় চিন্তা করি যে বড় বড় চ্যাপ্টার গুলো ভালো করে পড়বো, যেমন এন্ডোক্রাইন, নিউরোলজি, কার্ডিওলজি। কিন্তু মিড টার্মে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ছোট ছোট চ্যাপ্টার গুলো হচ্ছে লাইফ সেভিং। আপনার বড় চ্যাপ্টার থেকে প্রশ্ন আসুক বা না আসুক, ছোট ছোট চ্যাপ্টার গুলো থেকে সব সময় প্রশ্ন থাকে। এবং এবারও দেখবেন যে আমাদের এই প্রশ্নে কিন্তু অনেক কোশ্চেন আমাদের কমন ছিল, জাস্ট আমরা ক্লাসে যেগুলো আলাপ করেছি। তাহলে দেখেন এখানে আমাদের একটা পেশেন্টের যেমন ধরেন, এই যে C নাম্বার কোশ্চেন, 20-year-old man admitted with history of generalized arterial rash, breathlessness after taking seafood 4 hour back, এক্সামিনেশনে ব্লাড প্রেশার 80-50। এটা ডায়াগনোসিস কি কেউ বলতে পারবেন? যে কোনো একজন আনমিউট করে বলেন। অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইলিপটিক শক। ভেরি গুড, অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন, বোঝা যাচ্ছে সি ফুডের একটা হিস্ট্রি ছিল। সি ফুড খাওয়ার 4 ঘন্টা পর থেকে তার বিপি এখন ড্রপ করে গেছে, আর্টিকুলার র্যাশ, অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন। তাহলে এইটা কিন্তু আমাদের একটা ছোট্ট চ্যাপ্টার, কোথায়, ইমিউনোলজি চ্যাপ্টারে আছে, তাই না? ইমিউনোলজি চ্যাপ্টারে আছে এই কোশ্চেনটা। তাহলে নর্মালি আমরা কিন্তু ইমিউনোলজি চ্যাপ্টারটা রিটেনের জন্য ভাবে পড়ি না, এটা পার্ট ওয়ানে আমাদের লাগে বেশি, রিটেন ওভাবে লাগে না, কিন্তু অ্যানাফাইলেক্সিস লাগবে। তাহলে এই যে ছোট ছোট চ্যাপ্টার গুলো থাকে, এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন থাকবেই। এরপরে দেখেন আমরা আরেকটা কোশ্চেন দেখাই। এই যে 65-year-old ম্যান আপনার কাছে আসছে ফিভার ড্রাউজিনেস নিয়ে, ডায়াগনোস কেস অফ কার্সিনোম অফ দ্য লাং স্টেজ 4B, এবং 2 সাইকেল কেমোথেরাপি পেয়েছে। এখন পালস হচ্ছে ফিবল, লো প্রেশার মানে নন রেকর্ডেবল ব্লাড প্রেশার, কমপ্লিট ব্লাড কাউন্টে হিমোগ্লোবিন কম, টোটাল কাউন্ট হচ্ছে মাত্র 400, এবং অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট হচ্ছে 100। তাহলে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট কম, সাথে একটা কেমোথেরাপির হিস্ট্রি আছে, তাহলে এটা ডায়াগনোসিস কি? একটা কার্সিনোমা পেশেন্ট। নিউট্রোপেনিক সেপসিস। ভেরি গুড, এটা নিউট্রোপেনিক সেপসিস। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে নিউট্রোপেনিক সেপসিস, এটা কোন চ্যাপ্টারে আছে? এটা কিন্তু আপনার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা চ্যাপ্টারে খুঁজলে আপনি পাবেন না। প্রশ্নটা আসছে লাং ক্যান্সার দিয়ে, কিন্তু অ্যান্সারটা কোথায় আছে? অঙ্কোলজি চ্যাপ্টার, আপনাদের ডেভিডসনের চ্যাপ্টার নাম্বার 7-এ আছে। তাহলে অঙ্কোলজি থেকে যে 5টা ইমার্জেন্সি আছে, হ্যাঁ, 5টা অঙ্কোলজিক্যাল ইমার্জেন্সি, এইটা এবার যারা পরীক্ষা দিয়েছেন আবার তাদের কাছ থেকে রিভিউ শুনলেই পাবেন যে এই ক্লাসটা ইউজুয়ালি আমি নিয়ে থাকি, এবং আমি বলেছিলাম যে এইবার এখান থেকে প্রশ্ন থাকবেই, থাকবে। এবং এটা আমরা আমাদের বিভিন্ন প্রশ্নেও ছিল, বিভিন্ন আমাদের যে মক টেস্ট বলেন বা মডেল টেস্ট বলেন, আমাদের রিভিউ পরীক্ষা বা ক্লাস টেস্ট, এগুলোতে প্রশ্ন এগুলো ছিল। সুতরাং এই কোশ্চেন গুলো আমাদের জন্য কমন। তাহলে ছোট ছোট চ্যাপ্টার গুলোকে খুব গুরুত্ব সহকারে একদম মন দিয়ে পড়তে হবে, এটা একটা ইম্পর্টেন্ট আপনার জন্য। আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল চ্যাপ্টার, ওগুলো তো বাধ্যতামূলক, মাস্ট। তাহলে এই জিনিসটা প্রথম থেকে মাথায় সেট করবে যে ছোট চ্যাপ্টার গুলোকে ইগনোর করা যাবে না, পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা স্যাম্পল কোশ্চেন দেখাই। দেখেন এই যে 55-year-old women experiencing flashback nightmare avoidance of driving in hypervigilance after a সিরিয়াস কার অ্যাক্সিডেন্ট 3 মান্থ এগো। 3 মাস আগে কার অ্যাক্সিডেন্ট ছিল, এখন সে ফ্ল্যাশব্যাক নিয়ে আসছে। সিম্পল ডায়াগনোসিস কি? পিটিএসডি, তাই না? পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে এই যে আমরা বলি যে সাইকিয়াট্রি ছোট চ্যাপ্টার, টক্সিকোলজি ছোট চ্যাপ্টার, ইমিউনোলজি ছোট চ্যাপ্টার, তারপরে আপনার ম্যাটার্নাল মেডিসিন, হ্যাঁ, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, এই ছোট ছোট চ্যাপ্টার গুলা থেকে অ্যাকিউট মেডিসিন, এই ছোট ছোট চ্যাপ্টার গুলো আপনাদের জন্য কিন্তু বাধ্যতামূলক। তার মানে বড় চ্যাপ্টার গুলো যদি আপনি পরীক্ষার আগে ডিভিশন নাও করেন, কোনো একটা চ্যাপ্টার ভুলেও যান, সময়ও না থাকে, ছোটগুলাকে একবার চোখ বুলা
যাবেন লাস্ট মোমেন্টে। ছোট চ্যাপ্টার গুলোর ইম্পর্টেন্স প্রতি বছর এখান থেকে এভরি অল্টারনেট ইয়ার প্রশ্ন থাকেই। তাহলে আমরা ক্লাসে এইগুলো কিন্তু আমাদের খুব কমন আসছে এই সেশনে, আমরা বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন থাকবেই, এবার পিটিএসডি চলে আসছে। সুতরাং আপনাদের জন্য দেখা যাবে যে পিটিএসডি হয়তো আসবে না, বা স্ট্রেস ডিসঅর্ডার আসবে না, হয়তো বা ইটিং ডিসঅর্ডার থেকে প্রশ্ন থাকতে পারে, বা অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে প্রশ্ন থাকতে পারে। সুতরাং এই যে প্রশ্নগুলো আমরা জাস্ট দেখলাম, এটা জাস্ট আপনাদের একটা ইভালুয়েশনের জন্য যে আমরা আসলে কিভাবে পড়বো, এই পড়ার অ্যাপ্রোচটা বোঝার জন্য। তাহলে আমি কি বুঝাতে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা, যে আপনারা আসলে কিভাবে রিভিশনটাকে পড়বেন। শুরুতে আপনাকে থরলি একটা রিভিশন মানে একটা রিডিং পড়ে যেতে হবে, থরলি রিডিং করতে হবে টু ফাইন্ড আউট দ্য এসবিএ। ইম্পর্টেন্ট এসবিএ গুলো কোথা থেকে এসবিএ আসে মেইনলি, যেমন ধরেন এটার ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কোনটা, ফার্স্ট ক্লিনিক্যাল সাইন কোনটা, পার্ট ওয়ানে যেরকম পড়ছেন সেরকমই, জাস্ট এখানে আপনার স্পেসিফিক্যালি ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট গুলা খুব এক্স্যাক্টলি জানতে হবে। হ্যাঁ, যেমন ধরেন একটা পেশেন্ট হচ্ছে আপনার কাছে আসছে ডিফারেন্ট থ্রম্বোসিস নিয়ে, ডিভিটি নিয়ে, বা ধরেন একটা পাউনারি এম্বোলিজমের পেশেন্ট আসছে। তো পাউনারি এম্বোলিজম বা ডিভিটির যে পেশেন্ট গুলো থাকে, এটা ফার্স্ট ইনিশিয়াল ইনভেস্টিগেশন আপনি কি করবেন, একটা এম্বোলিজমের পেশেন্টের পাউনারি এম্বোলিজমের ইনিশিয়াল ইনভেস্টিগেশন আপনি কি করবেন। সেক্ষেত্রে আমরা যদি বলি পেশেন্ট যখন প্রেগনেন্ট হয় তার ক্ষেত্রে কি হবে, নন প্রেগনেন্ট হলে তার ক্ষেত্রে কি হবে, এই যে স্পেসিফিক বিষয়গুলো, এইগুলো আপনাকে খুব খেয়াল করে করে পড়তে হবে। বা ধরেন একটা পেশেন্টের আপনি পালমোনারি এম্বোলিজম সাসপেক্টেড, আপনি হচ্ছে তার দেখছেন রুগীটাকে, দেখলেন ওয়েল স্কোর 4-এর কম, তার ক্ষেত্রে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হবে, ওয়েল স্কোর 4-এর বেশি, তার ক্ষেত্রে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হবে। আচ্ছা, এটা গেল। তাহলে এই ধরনের স্টেপ ওয়াইজ ইনভেস্টিগেশন আপনাকে এখন অনেক স্পেসিফিক জানতে হবে, কারণ আপনি এখন আর পার্ট ওয়ানে নাই, আপনি অ্যাডভান্সে চলে আসছেন। আবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন ধরেন যে আপনার ডিবিটি পেশেন্টের, যাকে আপনি, আমরা জানি ডিবিটিতে কি হয়, অ্যান্টিকোয়াগুলেশন ইজ দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, তাই না? আপনি অ্যান্টিকোয়াগুলেশন দিতে পারবেন না, যার হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন আছে, তার ক্ষেত্রে আপনি কি করবেন। যেমন এই প্রশ্নটা কিন্তু আমাদের সময় একবার আসছিল, তখন আমরা কি করবো, ভেরিয়েবল ফিল্টার ইউজ করবো। হ্যাঁ, তাহলে এই যে অপশন গুলা, তাহলে ডেভিডসনের লাইনের মধ্যে পরতে পরতে লুকায় থাকে অ্যান্সার গুলা, আপনাকে পড়ে পড়ে সুন্দর করে স্টেপ ওয়াইজ বের করে একটু হ্যান্ড নোট করে রাখতে হবে, যে 1 নাম্বার ট্রিটমেন্ট অপশন এটা, 2 নাম্বার এটা, যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে অ্যান্টিকোয়াগুলেশন, 3 নাম্বার আমি কি, তখন আমার অল্টারনেট চয়েস কি হয়ে যাবে, আমি ভেরিয়েবল ফিল্টারে চলে যাবো। তাহলে এই কথাগুলো কিন্তু ডেভিডসনেই আছে, শুধু আপনি কি করবেন, একটু হ্যান্ড নোট করে ছোট ছোট করে আপনি চাইলে বইয়ের পাশে পেস্টিং করে ফেলতে পারেন, যেটা আমি ইউজুয়ালি করে থাকি। কারণ আমার কাছে মনে হয় যে পরীক্ষার আগের দিন অত ছোট ছোট লাইন, অত মানে প্যারাগ্রাফিক লাইন আমার মনে থাকে না। তো এটা হচ্ছে প্রথম থেকে যারা একটু সময় নিয়ে প্রিপারেশন নেবেন তাদের জন্য ইফেক্টিভ হবে। তো এই গেল আমাদের এসবিএ এবং রিটেনের প্রিপারেশন। আশা করি আপনাদের কারো কোনো মানে বোঝার অসুবিধা হয় নাই। আচ্ছা, এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন আছে রিটেন এবং এসবিএ নিয়ে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আরেকটু দেখি যে ইফেক্টিভ ডেলিভারি টেকনিকটা কি, আপনি ফাইনালি ডেলিভারি কিভাবে ভালো করতে পারবেন পরীক্ষার হলে। যে প্রথমেই যেটা করতে হবে, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, ইউ মাস্ট অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি। আপনি যদি চিন্তা করেন আমি আজকে ক্লাস করলাম না, আমি পরে দেখে নিব না, এই যে জমাই ফেলেন, তাহলে কিন্তু এগুলো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, পরে কভার করতে পারবেন, ইটস এ হিউজ প্রিপারেশন মিড টার্ম। আপনাকে অবশ্যই সবগুলা পরীক্ষা নিয়মিত দিতে হবে, বিলিভ মি, যারা নিয়মিত পরীক্ষা দেয়, নিয়মিত বলতে ফ্রম দ্য বিগিনিং একেবারে ফাইনাল মক পর্যন্ত যারা আমাদের সাথে লেগে থেকে পরীক্ষা দেয়, তাদের কিন্তু কোনো কোশ্চেনই আনকমন থাকে না, তাদের 100%ই কমন পড়ে। হ্যাঁ, আমি বলবো 90 to 100% কমন পড়ে। কারণ কি, আমরা সবসময় বলি আপনাদেরকে যে যারা আমাদের সাথে সেশনে যুক্ত থাকেন বা আমাদের সাথে কোনো ব্যাচে যুক্ত থাকেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে স্টেপ ওয়াইজ প্রিপারেশন নিতে। যেমন একটা বাচ্চা প্রথমে জন্মের পরেই হাঁটতে পারে না, তাকে হাঁটানোর জন্য 2 বছর 1.5 বছর ওয়েট করে করে ধীরে ধীরে সে শিখে, আমরা আপনাদেরকে সেভাবে রেডি করে যাই। তাহলে আমরা হচ্ছে ইজি থেকে আহ কঠিনের দিকে যাই। তাহলে আপনি যদি চিন্তা করেন আমি শুধু ফাইনাল মক পরীক্ষাগুলো ভালো করে দিব আর বাকি পরীক্ষা দিব না, তাহলে কি হবে, আপনি কিন্তু ওই মকের স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিয়েছেন, বাট এর আগে যে নিয়মিত পরীক্ষাগুলো দিয়েছে তার যে মেন্টাল অ্যাডাপ্টেশন হয়েছে, তার যে নলেজ অ্যাডাপ্টেশন হয়েছে, সহজ কঠিন প্রশ্নগুলা কিভাবে হইতে পারে, কঠিন হলে কিভাবে হবে, কমন পড়লে কিভাবে হবে, না পড়লে কিভাবে লিখবো, হ্যাঁ কিভাবে কি আমি অ্যাপ্রোচ করব, বা একটা আনকমন টপিক থেকে প্রশ্ন দিয়ে দিলাম, সেটা উনি বাসায় গিয়ে হলেও পড়ে ফেলবে একবার। তো সবসময় তো মডেল টেস্ট বা মক ফাইনালে তো ওইভাবে আনকমন কোশ্চেন আমরা দিব না, আমরা তো ওটাকে অ্যানালাইসিস করে ডেফিনেটলি বিসি বিসি স্টাইল আমরা ইম্পর্টেন্ট জায়গা টাচ করবো। সুতরাং ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, মানে মডারেট ইম্পর্টেন্ট সব লেভেল মেনটেন করে কিন্তু আমরা শুরু থেকে প্রশ্নগুলো সেট আপ করি। সুতরাং যারা প্রথম থেকে পরীক্ষা দিবেন তারা সবসময় বেনিফিশিয়াল থাকেন, এবং পরীক্ষা না দিলে আপনি কখনোই নিজেকে অ্যাসেস করতে পারবেন না। আমাকে যদি বলেন যে আপু আমাকে একটা টিপস দেন মিড টার্মের জন্য, আমি শুধু বলবো আপনি রেগুলার
পড়া যাই পড়েন না কেন, শুধু আপনি পরীক্ষাগুলো নিয়মিত দিবেন। সেটা যদি প্রয়োজন হয় আপনি বই খুলে বসে দিবেন। আপনার যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে যে সার্কোয়েড অফিসের স্টেরয়েড ইন্ডিকেশন কি আপনি পারেন না, আপনি বই খুলেন, দেখেন, দেখে দেখে 4টা পয়েন্ট লিখে দিয়ে চলে আসেন। ওই যে দেখে দেখে লিখছেন ওইটা আপনার মনে থাকবে, বাসায় যে হলে আপনি একবার পড়ে ফেলবেন, আপনার পড়াটা হয়ে গেল। ওকে। আর অবশ্যই মাল্টিপল টাইম রিভিশন, মাল্টিপল টাইম আপনাকে রিভিশন দিতে হবে। রিভিশনের কোনো বিকল্প নাই, কারণ এখানে হিউজ প্রিপারেশন। ডেভিড স্যার আপনার এসবিএ, এসএকিউ, এদিকে জলিল স্যারের বই, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের কন্টেন্ট থাকে, ন্যাশনাল গাইডলাইন থাকে। তো বারবার রিভিশন না দিলে আসলে মনে থাকবে না। আর আপনাকে অবশ্যই যেটা করতে হবে, বেড সাইডে ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো একটু প্র্যাকটিস করতে হবে। যারা বিশেষ করে জাস্ট জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা আমার কোনো রিকোয়েস্ট না, তাদের জন্য এটা হচ্ছে স্পেশাল টিপস। এই সেশন থেকে যারা লার্নিং নেবেন তারা এটা অবশ্যই ফলো করবেন যে অবশ্যই বেড সাইড এক্সামিনেশন করতে হবে। চেষ্টা করবেন মাঝে মাঝে যার যার ট্রেনারকে ধরে দেখাইতে যে স্যার আমি আজকে একটু করি, আপনি একটু দেখেন। হ্যাঁ, আপনার ট্রেনিংটা আপনি আদায় করে নেবেন। আমার ট্রেনিং করার কাজ আমি করতেছি, যদি আমরা বাইরের দেশের মতন আমাদের ওরকম যে একজন ট্রেনারের আন্ডারে 6জন ট্রেনি স্যার হাতে ধরে সব দেখাবে, ওভাবে আসলে সুযোগ হয় না আমাদের সরকারি মেডিকেল যারা আমরা ট্রেনিং করি। বাট আপনার কাজ হচ্ছে স্যারের কাছ থেকে বের করে নিয়ে আসা। কারণ আপনি পরীক্ষার দিন যে দেখলেন স্যারের পছন্দ হচ্ছে না, হ্যাঁ, বইয়ে তো অনেক কিছুই থাকে, আমরা তো বই ধরেই করাবো, বই ধরে আপনি প্র্যাকটিস করে যাবেন। বাট স্যাররা কিন্তু সবসময় তাদের কিছু পার্সোনাল কিছু ভেরিফিকেশন থাকবে, এটা এটা খুব নর্মাল। হ্যাঁ, কারো হাত মুভমেন্ট পছন্দ হয় না, তো এই জিনিসগুলো আপনার অবশ্যই ওয়েবসাইটে স্যারদের সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করবেন। এন্ড ইউ শুড অর্গানাইজ এন্ড মাস্টার ইচ টপিক ওয়াইজ। আবার বললাম এটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে টপিক ওয়াইজ এসবিএ, অসপি, অসকি থরলি কভার করে যেতে হবে। হ্যাঁ, আপনি শুধুমাত্র রিটেন করবেন এটা আসলে ওয়াইজ ডিসিশন হবে না। ঠিক আছে? সো পাশ করাটা খুব সহজ, আবার কিন্তু খুব আহ, সহজও না। খুবই সহজ আবার সহজও না। তার মানে কি খুব কঠিন? না, খুব কঠিন না। আপনি যদি শুধুমাত্র লেগে থাকেন, আপনার যদি ডেডিকেশন থাকে, আপনি যদি সিস্টেম ওয়াইজ বা ধরেন আমরা যারা পার করে আসছি বা আমরা যারা আপনাদের এই বারবারই পরীক্ষার সাথে আমরা যুক্ত আছি, আমরা যারা এক্সপিরিয়েন্স করছি, যারা পরীক্ষা দিয়ে আসছি, তাদের এক্সপিরিয়েন্স আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ ইটস নট এ বিগ ডিল। আপনি চাইলেই পারবেন। হ্যাঁ, মানুষ চাইলে পারে না এমন তো কোনো কিছু নাই। তো আপনাকে একটা সবার আগে হচ্ছে আপনাকে বোর্ডও ঠিক করতে হবে। আপনি কোন রোডে যাবেন রোডটা আপনাকে ঠিক করতে হবে। আপনি যদি রাস্তা না চিনেন খালি গোল গোল ঘুরেন তাহলে তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ। আর আমি আমার কথা শেষ করে দিব, খুব বেশি সময় নিব না। আমি এই কথাটা দিয়ে শেষ করব। বিশেষ করে এই সেশনে যারা পরীক্ষা খারাপ করেছেন, আমি জানি না আপনারা কেউ শুনছেন কিনা বা পরবর্তীতে শুনবেন কিনা, যাদের পরীক্ষা খারাপ হয়েছে আমরা যারা দেখেছি মাত্র 35% পাস, বাকি আমাদের অনেক পরীক্ষার্থী আছে এবার পাস করতে পারেন নাই, তাদের জন্য একটাই কথা, প্লিজ ডোন্ট লুজ হোপ। হ্যাঁ, আশাহত হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দাকে আশাহত হইতে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আপনি আশাহত হবেন না। একমাত্র শয়তানের কোনো আশা থাকে না। হ্যাঁ? আর হচ্ছে শয়তান হচ্ছে ডিপ্রেসড হয়। তো আমরা হিউম্যান বিং, আমরা হচ্ছে মানুষ, আমরা আমাদের সৃষ্টিকর্তা খুব প্রিয় সৃষ্টি, আমরা সব তাদের তার খুব প্রিয়। সুতরাং সে কখনোই তার বান্দার তার প্রিয় জিনিসের খারাপ চায় না। সুতরাং আপনার এই যে ফেল হয়েছে এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। অবশ্যই নিশ্চয়ই আপনার জন্য ভবিষ্যতে ভালো কিছু আছে। আমরা ভবিষ্যৎটা জানি না। আমার দরজার উপরে কি আছে যেমন দেখতে পাই না, ঠিক একইভাবে আমার ভবিষ্যতে কি আছে আমি দেখতে পাচ্ছি না। তার মানে এই না যে এই সেশনটা আমি খারাপ করেছি দেখে আমি খুব খারাপ, আমার প্রিপারেশন ভালো না, আমি বিলো এভারেজ। নো, নেভার। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এই সেশনে এমন পরীক্ষার্থী ছিল যার নলেজ আমার থেকে ভালো। আমি মিড টার্ম শেষ করে আমি ফাইনাল পার্ট ট্রেনি, আমি আর 1-1.5 বছর ফাইনাল পরীক্ষা দিব, আমি বলবো আমার থেকেও ভালো প্রিপারেশন অনেকের আছে, বাট পরীক্ষা খারাপ হয়েছে। তো এটা হইতেই পারে, পরীক্ষা আমাদের লাইফের একটা পার্ট, এটা খারাপ হইতে পারে, এই জন্য আশাহত হওয়া যাবে না। আমি যে বললাম যে মুমিন বান্দা কখনো আশাহত হয় না, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে? আল্লাহ আপনাকে বাধা করেছে, আপনি আশাহত হবেন, আপনি চেষ্টা করেন, আপনার যার যার সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখেন, আবার শুরু করেন। আপনি কি পরীক্ষা দিয়েছিলেন, কি হয়েছিল, জাস্ট ফরগেট ইট, আপনি নতুন করে আবার শুরু করেন। ঠিক আছে? তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো। আমি আমার সেশনটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর ওয়াফা, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শুনতে পাচ্ছি। আমি আশা করি যে ওনাদের হয়তো বা আমাদের সাথে যে মোটামুটি আমরা 11 জন আছি তার মধ্যে মনে হয় কারো কোনো প্রশ্ন নেই।
তাহলে সেই ক্ষেত্রে আপু আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার এত একটা ব্রিলিয়ান্ট সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি যথেষ্ট বুঝিয়ে এবং ভালো মতো এক্সপ্লেন করেছেন এসবি এসিকিউ সম্পর্কে। আশা করি আমাদের যে আসন্ন পরীক্ষার যে এক্সামিনীরা আছে ওনারা খুব উপকৃত হবেন এবং সে অনুসারে চলবেন। এবং এই টিপস এন্ড ট্রিক্স গুলাই কিন্তু আসলে মিড টার্ম পাশ করার রহস্য, যেটা হচ্ছে আজকে আমরা সেশন নিয়ে আপনাদেরকে বলছি। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে নাদিয়া আপু আছেন, আপনারা করতে পারেন, আনমিউট করে আপনারা করতে পারেন কোয়েশ্চেন। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা করতে পারেন এসবি এবং এসিকিউ নিয়ে। আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অসপি এবং অসকি সেশনটি আমরা শুরু করব। আপু আই থিঙ্ক কারো কোয়েশ্চেন নেই। ওকে আপু, তাহলে আহ আমি তাহলে শুরু করি অসকি এবং অসপি সেশনটি। হ্যাঁ, 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 তুমি শুরু করে দাও। আমি তাহলে এখানেই সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ আফা। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপু এত সুন্দর একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ওয়েলকাম। স্ক্রিন শেয়ার আপু, এখনো স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার মনে হয় বন্ধ করতে হবে। ডক্টর নাদিয়া ম্যাম শুনতে পাচ্ছেন? একটু আপনার স্ক্রিনটা স্টপ শেয়ার দিলে আমরা পরবর্তী সেশনটা শুরু করতে পারবো। জি, থ্যাংক ইউ নাদিয়া ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। আমরা সেশনের মাঝপথে আছি। আমাদেরকে ডক্টর নাদিয়া জামান আপু, আমাদের যিনি সিনিয়র মেন্টর জেনেসিসের মিড টার্মের, উনি খুব সুন্দর একটি সেশন উপহার দিয়েছেন। আপু খুব ভালো মতো এক্সপ্লেন করেছেন যে কিভাবে হচ্ছে এসবি এবং এসএকিউ ও ওতে ভালো করা সম্ভব এবং ওটা পাশ করার মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে অসপি এবং অসকি পরীক্ষাটি অ্যাটেন্ড করতে পারি। তো আমি হচ্ছে যেহেতু সেশনের মাঝপথে আছি, আমি হচ্ছে আপনাদেরকে অসপি এবং অসটি কিভাবে প্রিপেয়ার করতে হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এবং ইন কেস আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা সেশনের সবার শেষে নিব। কোয়েশ্চেন থাকতেই পারে, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আমরা আছি। তো সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন গুলো শুনবো। এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা একটু জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আমাকে ম্যাম। শুনতে পাচ্ছেন কিনা এবং হ্যাঁ হচ্ছে ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জি দেখা জানাবেন। যাচ্ছে ম্যাম। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে আমার পরিচয় দিয়েছি, যেহেতু আমি হচ্ছে ইন্টারনাল মেডিসিনে কর্মরত আছি, আমার 3 বছর ট্রেনিং হয়েছে এবং আমি হচ্ছে জুলাই 24 সেশনে পাশ করেছি। তো আমার যে টপিক পড়েছে সেটা হচ্ছে অসপি এবং অসকি। এখন এখানে বলে রাখা ভালো আপনাদেরকে যে হচ্ছে প্রথম দিন মানে ইউজুয়ালি জানুয়ারির সেশনে যারা আছেন তারা হচ্ছে 1 তারিখ হচ্ছে এসবিএ দিবেন এবং 2 তারিখ হচ্ছে এসিকিউ দিবেন। দেওয়ার পর আসবেন, পরীক্ষা দিয়ে আসবেন, ভালো কথা। তারপর দেখা যায় যে আপনাদেরকে তার আগে জানিয়ে দেওয়া হবে, পরীক্ষার কয়েকদিন আগে জানিয়ে দেওয়া হবে যে অস্কি এবং অস্কির ডেটটা কবে। এখন হচ্ছে আমরা বিগত বছরগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখি যে হচ্ছে জানুয়ারি 24 সেশনে অস্পির ডেট ছিল হচ্ছে জানুয়ারি 13-তে। তারপর হচ্ছে আমাদের সেশন মানে জুলাই 24-এ ছিল জুলাইয়ের 11 তারিখে। তারপর হচ্ছে আপনার জানুয়ারি 25-এর ক্ষেত্রে ওনারা 2 সপ্তাহ মেবি সময় পেয়েছিলেন। আর এই সেশনে অর্থাৎ জুলাই 25-এ ওনাদের 14 তারিখ হচ্ছে অসপি এবং অসকি এক্সামটি হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের অসপি এবং অস্কির জন্য কিন্তু খুব বেশি সময় হাতে থাকে না। তো আপনি যদি এটা মনে করেন যে আপনি প্রিপারেশনের জন্য পরীক্ষার পরে বা এসবিএ বা এসিকিউ পাশ করার পরে আপনি প্রিপারেশন নিবেন, তাহলে এই 9-10 দিনে আসলে পাশ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি এখানে টাইম ডিউরেশনের কথা বলতে হয়, আমি অবশ্যই বলবো দ্য আর্লিয়ার দ্য বেটার। ইউ শুড টেক প্রিপারেশন ফর রিটেন এবং অসপি অ্যান্ড অস্কি সিমালটেনিয়াসলি। সাপোজ আপনি
একটা চ্যাপ্টার পড়লেন, যেটা নাদিয়া আপু বলেছে, তারপর হচ্ছে আমি আবার এটা রিপিট করতে চাই। সেটা হচ্ছে যদি আপনি রেসপিরেটরি একটা চ্যাপ্টার পড়লেন, পড়ার পর আপনার উচিত হবে যে অসপি বই থেকে রেসপিরেটরি যে রিলেটেড যে টপিক গুলো আছে, লাইক এক্স রে বলেন, স্পাইরোমেট্রি বলেন, সেগুলো সাথে সাথে শেষ করে ফেলা। তো তাহলে একবার শেষ হলো, তারপর হচ্ছে দেখা যাবে পরীক্ষা ঠিক 1 বা 2 মাস 2 মাস আগে একটা হচ্ছে অসপি অসকি প্র্যাকটিস ব্যাচ অনুষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অসপি এবং অসকি প্র্যাকটিস করার জন্য ভর্তি হবেন, সেখানে একবার শেষ করবেন। তারপর আপনি যখন এসবি এবং এসিকিউ মেইন পরীক্ষা দিয়ে আসবেন, তখন একবার পড়লে আপনার মোট 3বার হচ্ছে এই অসপি বইটা পড়া হয়। তো একটা বই যদি আপনি 3বার পড়েন, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেল করাটাই বড় ডিফিকাল্ট, তাই না? ওকে। আচ্ছা, এখন আসি আমরা ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে জলিল স্যারের যে অসপি এবং অসকি যে বইটা আছে, ওই বইটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ধরে, মানে সবাই আমরা মিড টার্ম এক্সামিনি যারা যারা আছি তারা সবাই হচ্ছে, যদি একটা মেইন বই, যদি একটা বই ফলো করতে বলা হয়, তাহলে সেটা অবশ্যই হবে জলিল স্যারের অসপি বই এবং হচ্ছে নিউয়েস্ট এডিশনটা। তো সেক্ষেত্রে থার্ড এডিশন বর্তমানে আছে এবং এখানে মোট 513টা অসপি আছে। তো সেই ক্ষেত্রে 513টা অস্পি আপনাকে খুবই ভালো মতো নখ দর্পণে রাখতে হবে, এবং একবার পরে আসলে মনে রাখা সম্ভব না। যেহেতু এই বইটা আপনি নতুন পড়ছেন, দেখা যায় ডেভিডসনও তো আমরা 3-4 বার বা 4-5 বার করে পড়ি, তাও অনেক কিছু মনে থাকে না। তো সেই ক্ষেত্রে একটা নতুন বই পড়ছেন, তো এটার জন্য অ্যাটলিস্ট কমপক্ষে একবার পরে আপনার 2বার রিভিশন দিতে পারতে হবে। এবং সেই সাথে আপনার হচ্ছে অসপি এবং অসপির কিছু কিছু স্টেশন থাকে, এটা আমরা পরে আলোচনা করব। সেই ক্ষেত্রে একটা বই আছে, সেটা হচ্ছে মিড টার্মের হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং এর একটা বই। এটা হচ্ছে জেনেসিস এবং বাংলা মেড পাবলিকেশন থেকে বের করা হয়েছে। তো এখানে হচ্ছে হিস্ট্রি টেকিং আছে মোট 14টি এবং হচ্ছে কাউন্সিলিং আছে মোট 45টি। তো এই হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং গুলা কিন্তু আমরা আসলে সচরাচর পরীক্ষা দেই না। কারণ হচ্ছে আমরা এসবিএ সম্পর্কে আমরা জানি, এসিকিউ সম্পর্কে আমাদের আসলে ওরকম এক্সপোজার থাকে না। কারণ আমরা পার্ট 1 দেওয়ার পর 2 বছর ট্রেনিং করার পরে কিন্তু হচ্ছে এসিকিউ পরীক্ষাটা দেই, তো রিটেন পরীক্ষার কিন্তু এক্সপোজার আমাদের থাকে না। আর এই যে অস্কির মধ্যে থাকে হচ্ছে হিস্ট্রি টেকিংটা, আর অস্কির মধ্যে থাকে হচ্ছে কাউন্সিলিংটা। হিস্ট্রি টেকিংটা খাঁটি বাংলায় নিতে হবে, এবং কাউন্সিলিংটাও আপনাকে একটা পেশেন্ট দেওয়া থাকবে এক্সাম হলে, সেক্ষেত্রে আপনার খাঁটি বাংলায় হচ্ছে কাউন্সিলিং করতে হবে, যেটা আই এম শিওর যে আপনারা আগে কখনো এক্সপিরিয়েন্স করেননি। এই 2টা বই পড়া শেষ হলে আমরা আমাদের আসি এবার এক্সামিনেশন স্টেপ গুলার ক্ষেত্রে। এক্সামিনেশন স্টেপ গুলার ক্ষেত্রে আমরা ম্যাকলিওডটাই ফলো করব। এক্সামিনেশন স্টেপ গুলো ওখানে ভালো মতো আছে। আমার প্রেজেন্টেশনে 14th এডিশনটা দেওয়া, বাট আপনার 15th এডিশনটা মনে হয় নিউয়েস্ট সবচেয়ে বেশি, ওটা ফলো করার ট্রাই করবে সবসময়। লেটেস্ট এডিশনটা ফলো করার ট্রাই করবেন। তো আমাদের ফরজ কাজ হবে জলি স্যারের 513টা অসপি পড়া এবং সেই সাথে হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং এর জন্য এই বইটা পড়া। তারপর হচ্ছে ম্যাকলিওরস এর জন্য এক্সামিনেশন স্টেপস গুলা দেখা। তারপর হচ্ছে নফল কাজ যদি বলতে হয়, আপনি ইসিজি যদি আরেকটু ভালো মতো প্র্যাকটিস করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এবিএম আব্দুল্লাহ স্যারের ইসিজি বইটা থেকে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো দেখতে পারেন। এবং রেডিওলজির যে একটা বই আছে এবিএম আব্দুল্লাহ স্যারের, সেটা আপনি দেখতে পারেন। বাট এগুলা তখনই দেখবেন যখন হচ্ছে আপনার এই মেইন 3টা বইয়ের ফরজ কাজগুলো শেষ হবে, তখন হচ্ছে এগুলো অপশনাল। আর বলে রাখা ভালো, জলিল স্যারের অসপি বইতে কিন্তু ইসিজি আছে মোট 60টার মতো, 60 to 65টার মতো। ওকে। আচ্ছা, এখন আমি এখানে বলার আগে একটু ডিসক্লেইমার দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করছি আপনাদের সাথে এই সেশনের, অর্থাৎ জুলাই 25 সেশনের। আগে বলে রাখা ভালো, এটা আমাদের আজকে এই সেশনটার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভয় দেখানো না, জাস্ট একটা রিয়েলিটি চেক দেওয়ানো। কেমন? তো এখানে দেখেন, আমাদের এবার পরীক্ষার্থী ছিলেন 454 জন, রিটেনে পাশ করেছেন 274 জন, এবং অসপি এবং অসকি পাশ করেছেন 162 জন। পাস রেট হচ্ছে 35.68, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 35%, which is a poor pass rate, right? তো এখন হচ্ছে আপনাদের ধারণা হতেই পারে যে প্রতিবারই কি এরকম পাস রেট থাকে। এখন অ্যান্সার হচ্ছে প্রতিবার পাস রেট আর একটু ভালো থাকে, বাট এইবারের ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আমরা পজিটিভ হিসেবে বলতে পারি এতটুকু যে হচ্ছে বিসিএস অবশ্যই একটা ফ্যাক্টর, যেখানে বিসিএস পরীক্ষা 18 তারিখ এবং হচ্ছে অসপি পরীক্ষা যেখানে 14 তারিখ হয়েছে, তো দুইটা টোটালি ডিফারেন্ট টাইপের পরীক্ষা। তো দুইটার প্রিপারেশন একসাথে নেওয়াটা খুবই টাফ। তো সেই ক্ষেত্রে আইদার ইউ হ্যাভ টু চুজ ওয়ান। তো যারা বিসিএস প্রিপারেশন নিয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মিড টাইমে বসা লেগেছে তাদের ক্ষেত্রে, তো হয়তো বা ওনাদের প্রিপারেশনটা আশানুরূপ হয়নি। এটা একটা কজ হতে পারে। এবং আরেকটা কজ হতে পারে যে আমরা রিটেনের কোয়েশ্চেন গুলো দেখেছি,
এবং হচ্ছে অস্পি অস্পি কোয়েশ্চেন গুলো আমরা শুনেছি যে কি কি এক্সামিনেশন এসেছে বা কি কি অস্পি স্টেশন এসেছে বা এসিকিউ কোয়েশ্চেনটা আপনারা একটু গো থ্রু করবেন। আমার কাছে পার্সোনালি এরকম মনে হয়েছে ডিসিপিএস হ্যাজ আপগ্রেডেড দেয়ার ব্রেন, সো উই হ্যাভ টু আপগ্রেড আওয়ার্স। এখন যদি আপনি গতানুগতিক 2021 সালের মতো যদি মিড টার্ম যেভাবে প্রিপারেশন কেউ নিয়েছে ওইভাবে যদি প্রিপারেশন নেন তাহলে কিন্তু হবে না। বিসিপিএস অনেক আপগ্রেড করেছে নিজেদের, অবশ্যই নেক্সট সেশনে বোঝাই যাচ্ছে আরো বেশি আপগ্রেডেড হবে, কোয়েশ্চেন আরো বেশি স্ট্যান্ডার্ড হবে, ডিফিকাল্টি লেভেল বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে নেক্সট সেশন গুলাতেও হয়তো বা এরকম হতে পারে। আমি বলছি না যে পাস রেট হচ্ছে এরকম হবে, পাস রেট অবশ্যই বাড়বে, ইনশাল্লাহ বাড়বে। বাট আপনাকে বুঝতে হবে যে পরীক্ষা ওরিয়েন্টেড পড়া কিভাবে পড়তে হবে এবং হচ্ছে পরীক্ষায় কোন জিনিসগুলো আসে এবং কিভাবে পড়লে আপনি আরো ভালো মার্কস ক্যারি করতে পারবেন এবং আপনার পাসটি সুনিশ্চিত করতে পারবেন। ওকে, এখন আমি এখানে বলবো যে হাউ টু স্টাডি। ওকে, তো এখানে হচ্ছে ট্রাই টু কমপ্লিট দ্য অফিস সিস্টেম ওয়াইজ, যেটা আমি আগেই বলেছি যে আপনি যদি সাপোজ কার্ডিওভাস্কুলার সিস্টেমটা দিয়ে শুরু করছেন ডেভিডসনে, সেটা আপনি হচ্ছে রিটেনের জন্য পড়লেন, এসবি এর জন্য পড়লেন, আপনার উচিত হবে সিমালটেনিয়াসলি হচ্ছে জলিল স্যার অস্পি বই থেকে ইসিজি গুলা পড়ে ফেলা, অথবা ইকোকার্ডিওগ্রাম হয়তো বা থাকতে পারে একটা বা দুটা, সেটা পড়ে ফেলা। তো তাহলে দেখবেন যে আপনার সাথে সাথে সিমালটেনিয়াসলি যখন প্রিপারেশনটা আপনি নিবেন তখন প্রিপারেশনটা পরিপূর্ণ হবে। এবং দেখা যায় গিয়ে কি অনেক সময় আমাদের অস্পির যে সিনারিও গুলো থাকে, জুলিসের অস্পি বইটার মধ্যে দেখবেন একটা সিনারিও দেওয়া থাকে, তারপর 4টা কোয়েশ্চেন থাকে। তো ওই সিনারিও গুলো স্টেম গুলো দেখা যায় রিটেনের স্টেম হিসেবে চলে আসে। যেমন আমাদের জুলাই 24 সেশনে হেমোফিলিয়া দিয়ে একটা কোয়েশ্চেন ছিল, ওইটা জলিল স্যারের বই একটা এক্স রে একটা সিনারিও ছিল। তো ওইটা ওই স্টেমটা হুবহু দেখা গেছে রিটেনের স্টেম হিসেবে তুলে দিয়েছে, কোয়েশ্চেন গুলো যদিও ডিফারেন্ট ছিল। ওকে, তো এখন হচ্ছে অ্যাটেন্ড রেগুলার ক্লাস টেস্ট। আপনারা যদি জেনেসিস এর রেগুলার ব্যাচে ভর্তি থাকেন, আমরা এখানে কি করি আমাদের স্টুডেন্টদেরকে শুধুমাত্র রিটেনের জন্য যে আমরা প্রিপারেশন নেওয়াই তা কিন্তু না। আপনি ক্লাস টেস্ট যখন দিবেন তখন দেখা যাবে যে 10টা এসবিএ থাকবে, 4টা এসিকিউ থাকবে এবং সেই সাথে 2টা অস্পি স্টেশন আমরা অ্যাড করে দিই। তো আপনি রেগুলারলি যদি অস্পি স্টেশনে পরীক্ষা দিচ্ছেন তো আপনার কিন্তু একটা এক্সপোজার হয়ে যাচ্ছে। এরপর কি করবেন, ট্রাই টু অ্যাটেন্ড ক্লিনিক্যাল ক্লাসেস অফলাইন। জেনেসিস এর যে রেগুলার ব্যাচ এখানে শুধুমাত্র এসবি এবং এসিকিউ ম্যাটেরিয়ালস যে শুধুমাত্র প্রোভাইড করছে তা কিন্তু না, আমরা কিন্তু ক্লিনিক্যাল ক্লাসগুলো প্রোভাইড করে থাকি এবং অস্পি ম্যাটেরিয়ালের যে যে ম্যাটেরিয়াল গুলা থেকে আসতে পারে অস্পি, সেই ক্লাসগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি অফলাইনে ক্লিনিক্যাল ক্লাসগুলো করেন তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তারপরে পয়েন্টটা কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ ইমেজিংস। ইমেজিংস বলতে এখানে সিটি আসে, এমআরআই আসে, এক্স রে আসে, ইসিজি আসে, অনেক কিছু আসে। তো এগুলোর বেসিক গুলা পড়তে হবে। এখন আপনার এক্সপেকটেশন কেমন হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, আপনি যদি এটা এক্সপেক্ট করেন জলিল স্যারের 513টা অস্পি থেকে আপনি 10টা অস্পি স্টেশন কমন পাবেন, দেন ইউ আর রং, আপনার এক্সপেকটেশনটাই ভুল। এবারের যে স্টেশন গুলা দেখা গিয়েছে যে এক্সামিনীদের সাথে আমরা কথা বলেছি, আমাদের কলিগ পরীক্ষা দিয়েছে, আমাদের ফ্রেন্ডরা পরীক্ষা দিয়েছে, তারা বলেছে যে জলিল স্যার অস্পি বই থেকে কমন এসেছে খুব কম, ওরা কমন পেয়েছে খুব কম, কিন্তু দেখা গিয়েছে যে ধারে কাছে এসেছে, হয়তোবা ইমেজিং গুলো অন্য খান থেকে নেওয়া হয়েছে। সাপোজ গুগল থেকে নেওয়া হতে পারে, পিকটোরিয়ালস গুলো হয়তোবা ডার্মানেট থেকে নিয়েছে, রেডিওপিডিয়া থেকে দিতে পারে, যে এমআরআই বা সিটি স্ক্যান গুলো আছে, বা ইসিজি গুলো লাইফ ইন দা ফার্স্ট লাইন ওয়েবসাইট থেকে নিতে পারে। তো আসলে বিসিপিএস এর স্যাররা যে কোত্থেকে আসলে ইমেজিং দেবে এটা বলা খুবই মুশকিল। তো আপনার হচ্ছে বেসিকটা অবশ্যই স্ট্রং করতে হবে এবং বেসিক জিনিসটা পড়তে হবে যাতে যে কোনো ইমেজিং দিলেই আপনি পরীক্ষার হলে সেটি পেরে আসেন। ওকে, নাও এক্সামিনেশন। এক্সামিনেশনের ব্যাপারে বলবো ম্যাকলিউডের স্টেপ গুলো আপনারা ফলো করবেন এবং সেই সাথে আমাদের ক্লাসেও কিন্তু এক্সামিনেশন দেখানো হয়। বাট আপনি অবশ্যই ট্রাই করবেন সেটা আপনি যখন ওয়ার্ডে কাজ করেন, দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডের কাজ শেষ করে আপনি পেশেন্টের উপর হচ্ছে সেগুলো প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে আমাদের পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে অস্পি এবং অস্কি প্র্যাকটিস ব্যাচে যুক্ত হওয়া। এখন আপনাদের মধ্যে কনফিউশন হতেই পারে, আপনারা তো রেগুলার ব্যাচে হচ্ছে অস্পি এবং অস্কি ম্যাটেরিয়ালস গুলা প্রোভাইড করে দিচ্ছেন, তাহলে প্র্যাকটিস ব্যাচটা কেন? এখানে বলে দেয়া আছে যে প্র্যাকটিস ব্যাচ মানে অস্পি এবং অস্কি আমরা আপনাদেরকে খুবই ক্লিনিক্যালি শার্প করে তোলার জন্য এই প্র্যাকটিস ব্যাচটি খোলা, যাতে আপনারা আবার সবকিছু রিক্যাপিচুলেট করতে পারেন এবং এখানে শুধুমাত্র প্র্যাকটিসই হবে, আপনারা নিজে নিজে ইন্ডিভিজুয়ালি সবাই প্র্যাকটিস করবেন। ওকে, দেন হচ্ছে রিভাইজ দ্য অস্পি বুক অ্যাটলিস্ট 2 টাইমস। কারণ হচ্ছে আপনি একবার পড়ে কোনো কিছু মনে রাখবেন তার একটা টোটালি নিউ বুক একবার পড়ে আসলে মনে রাখা যায় না। তো সেই ক্ষেত্রে কমপক্ষে 2বার এবং যত বেশিবার রিভিশন করবেন আপনার প্রিপারেশন তত বেশি স্ট্রং হবে।
এবং গো থ্রু দ্য ইমেজিংস ফর কুইক ডায়াগনোসিস। সাপোজ আপনি একটু ওয়ার্ডে বসে আছেন, হয়তোবা ইউনিট রুমে বসে আমরা কি করি, আমরা হয়তোবা গল্প করছি, বা হয়তোবা আপনি মেট্রোতে করে হয়তো আপনার বাসায় যাচ্ছেন, তো আপনি একটা কাজ করেন না যে হচ্ছে আপনি একটু আপনার ফোনে জলিল স্যারের পিডিএফটা ডাউনলোড করে আপনি পিকচার গুলো দেখেন, আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা দেখেন, এটাও কিন্তু আপনার পড়া, এটাও কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট। ওকে, এখন আসেন হচ্ছে অসপি এবং অস্কিতে টোটাল কত মার্কস থাকে। অসপিতে থাকে 50 মার্কস এবং অস্কিতে থাকে 50 মার্কস। পাস মার্ক হচ্ছে 60, তার মধ্যে অসপি স্টেশন থাকে মোট 10টা এবং অস্কি স্টেশন থাকে মোট 5টা। এখন আসি আমরা অসপি কন্টেন্টস। অসপি বেসিক্যালি আপনাদেরকে পেন পেপারে দিবে এবং ওগুলো আপনাদের লিখতে হবে, বা সবসময় যে পেন পেপারে থাকবে নট নেসেসারি। যেমন এখানে হচ্ছে প্রসিডিওর এবং কাউন্সিলিং, এই দুইটা স্টেশন মাস্ট অসপিতে থাকে। প্রসিডিওর স্টেশনে আপনাকে একটা প্রসিডিওর হয়তো বা অ্যাক্টিং করে দেখাতে হবে, এবং কাউন্সিলিংটা হচ্ছে খাস বাংলায় হচ্ছে কাউন্সিলিং করতে হবে। আপনার সামনে একটা ডামি পেশেন্ট দেওয়া থাকবে, স্যার থাকবে, কিছু চেক লিস্ট থাকবে। তো আপনি হচ্ছে বাংলায় কাউন্সেলিং করবেন এবং হচ্ছে আপনার পেশেন্ট, ডামি পেশেন্ট হচ্ছে রেসপন্ড করবে। তো তারপর ওই অনুসারে হচ্ছে আপনার চেক লিস্টে যদি ঠিক করে আপনি ওই অনুসারে মার্কস পাবেন। তো এবার আসেন দেখি যে অসপির কন্টেন্টে কি কি থাকে। ইসিজি থাকে, এক্স রে থাকে, এবার হচ্ছে সিটি এমআরআই দুইটাই ছিল, ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, পিক্টোরিয়ালস দিয়ে দিতে পারে, পেডিগ্রি থাকতে পারে, এবিজি প্রসিডিউর এবং কাউন্সেলিং এর কথা বললাম, প্রসিডিউর কাউন্সেলিং মাস্ট থাকে। এবং সেই সাথে দেখা যাবে যে একটা এন্ডোস্কোপি পিকচার দিয়ে দিল, যেমন এবারে একটা এন্ডোস্কোপি পিকচার এসেছে, ইসোফেজিয়াল ভ্যারিক্স এর পিকচার ছিল, আঙ্গুরে থোকার মতো। এটা ভ্যারিক্স এ আমরা যে এন্ডোস্কোপিক যে রিপোর্ট গুলা দেখি, আমরা 2 বছরে তো নিশ্চয়ই অনেক আপার যে এন্ডোস্কোপি দেখেছি, তো এখানে যে ভ্যারিক্স গুলা থাকে আঙ্গুরে থোকার মতো। তো কোয়েশ্চেন যা হয়তো বা বলবে যে হোয়াট ইজ দিস, তারপর বলবে হয়তো বা এটার ম্যানেজমেন্ট প্ল্যান কি, এটার ফিচার কি হবে বা সায়েন্স কি হবে, এরকম টাইপের কোয়েশ্চেন গুলো আসে। বেরিয়াম এনেমা থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট দিয়ে দিতে পারে কোন একটা, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এর পিকচার থাকতে পারে। পিডিএফ যেমন হচ্ছে গত সেশনে জানুয়ারি 25 সেশনে হচ্ছে সিকল সেল অ্যানিমের একটা পিডিএফ দিয়ে কোয়েশ্চেন হয়েছিল, তো পিডিএফ আসতে পারে। স্পাইরোমেট্রি থাকতে পারে। ফান্ডাল ফটোগ্রাফ হচ্ছে জুলাইয়ের 23-এ ফান্ডোস্কোপির প্রসিডিওর এবং ফান্ডাল ফটোগ্রাফ দিয়ে বলেছিল যে এটা কি। তো এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, এটা সেন্ট্রাল রিটিনাল ভেইন অক্লুশন হতে পারে। যখন অসপি ক্লাস হবে তখন আমরা আরো ডিটেলস আলোচনা করব। এরপর ক্যারিওটাইপ থাকতে পারে, সিটিপি থাকতে পারে, এমআরভি থাকতে পারে। সাপোজ সিবিএসটির একটা হচ্ছে এমআরভি দিয়ে বললো যে হোয়াট ইজ দিস, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, আপনার হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান কি হবে, এবং ফাইব্রোস্ক্যান এবং ইকোকার্ডিওগ্রাফি থাকতে পারে। তো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অসপি কন্টেন্ট গুলো আছে, যেমন ইসিজি মাস্ট থাকে, এক্স রে মাস্ট থাকে। এক্স রে দেখা যায় কখনো একটা কখনো দুইটা। জুলাই 24 সেশনে দেখা গেছে 3টে এক্স রে দিয়েছে, 2টা বুকের এক্স রে ছিল, একটা হচ্ছে স্কালার এক্স রে ছিল, মাল্টিপল মায়োলোমা ছিল। সিটি স্ক্যান এমআরআই ক্ষেত্রে কি হবে, সিটি স্ক্যান এমআরআই দেখা যায় দুইটাই আসতে পারে, আমাদের সময় হচ্ছে শুধুমাত্র একটা এমআরআই ছিল। ডাটা ইন্টারপ্রিটেশন আসতে পারে, এবিজি আসে, প্রসিডিউর কাউন্সেলিং তো মাস্ট থাকে। এছাড়া এখান থেকে হচ্ছে এই যে 11 থেকে 22 পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে কম বেশি আসে। তো এগুলা হচ্ছে প্রতি সেশনে যে আসবে নট নেসেসারি। যেমন আমাদের সময় এন্ডোস্কোপি থেকে একটা ব্রড কোয়েশ্চেন এসেছিল 10 মার্কসের। ওকে, আর অসপি কন্টেন্টস আমাদের মেইন ভয়টা থাকে, কিন্তু অসপি কিন্তু দেখা যায় যে আমরা মেডিকেলে এমবিবিএস লাইফে কিন্তু অস্কি দিয়ে আসি, কিন্তু অস্কি কি এটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কম থাকে। অস্কি হচ্ছে ক্লিনিক্যাল সাইটটা, যেটা যেখানে হচ্ছে দুইটা হিস্ট্রি টেকিং থাকবে, দুইটার মধ্যে 10-10-20 করে থাকবে, তারপর এক্সামিনেশন থাকবে। বাট এখানে নতুন সংযোজন হয় উইথ রানিং কমেন্ট্রি, মানে আপনি যে এক্সামিনেশন স্টেপ গুলা করছেন ওগুলা ইংলিশে ভালো করে স্যারকে বুঝিয়ে বলাটাই হচ্ছে রানিং কমেন্ট্রি। এবং সেই সাথে আইওই স্টেশন থাকে অথবা ব্লক পেশেন্ট থাকে। আইওই স্টেশনটা হচ্ছে নতুন সংযোজন, এটা হচ্ছে জানুয়ারি 25 থেকে বিসিপিএস একটা স্টেশনে আইওই দিয়ে আসছে, এবারও হচ্ছে আইওই স্টেশনটা ছিল। ওকে, এখন আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখবো। আহ ওকে, আমরা এখন কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখবো যে কিরকম টাইপের আসতে পারে। আপনাদের যেহেতু অস্কি নিয়ে জিজ্ঞাসা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অস্কি সবগুলা স্টেশন এবং কিছু অস্কি স্টেশন স্যাম্পল কোয়েশ্চেন রাখা করেছি। এবং আজকে আমার উদ্দেশ্য কিন্তু এইটা না যে হচ্ছে আপনাদেরকে হিস্ট্রি টেকিং পড়ানো বোঝানো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি কি আসে এবং কোত্থেকে কি পড়লে আপনাদের জন্য আপনার লাভবান হবেন, এবং টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করা। আর হচ্ছে হিস্ট্রি টেকিং কাউন্সিলিং প্রতিটা অস্কি এবং অসপি স্টেশনই দেখা যায় আমাদের আলাদা যে অসপি অস্কি যে ক্লাসগুলো হবে এবং যে প্র্যাকটিস ব্যাচ হবে সেখানে পড়ানো হবে। তো এরকম একটা কোয়েশ্চেন থাকবে হয়তো, যে হিস্ট্রি টেকিং এ যে একটা 30 ইয়ার ওল্ড ফিমেল আসছে,
আর সে হচ্ছে হেডেক নিয়ে আসছে ফর লাস্ট 4 months। নাও টেক দ্য ডিটেলস হিস্ট্রি টু রিচ দ্য ডায়াগনোসিস। এখানে 10 মার্ক থাকে। তো এই প্রতিটা স্টেশনেই কিন্তু হচ্ছে আপনার টাইম খুবই লিমিটেড থাকবে, যে 10 মিনিট থাকবে, যে 10 মার্কসের স্টেশন গুলোতে 10 মিনিট করে থাকবে। আর অফ পিতে হচ্ছে 5 মিনিট করে থাকে। তারপর হচ্ছে বেল পড়ে, বেল পড়ার পরে আপনি হচ্ছে পরের স্টেশনে জয়েন করবেন, এরকম। আর হচ্ছে হিস্ট্রি টেকিং এ দেখা যায় যে হচ্ছে একজন স্যার থাকে, আপনার ডান পাশে হয়তো একজন স্যার বসবে, আর আপনি যে টেবিলে বসবেন তার মুখোমুখি একজন ডামি পেশেন্ট থাকে। তো ডামি পেশেন্টরা সো মাচ ট্রেন্ড থাকে, আপনি ওকে প্রশ্ন করবেন আর সে হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিবে, এরকম। আর হিস্ট্রি থেকে এবং কাউন্সেলিং আমি আবারও বলছি, এটা হচ্ছে খাস বাংলায় হচ্ছে কাউন্সেলিং করতে হবে, আপনি কোনো মেডিকেল জার্গন ইউজ করতে পারবেন না। তো আপনি সালাম দিবেন, কনসেন্ট নিবেন, আপনার পরিচয় দিবেন, দেওয়ার পর আপনি কি অনুমতি দিচ্ছেন কিনা দিবেন। তারপর হচ্ছে আমি এই পয়েন্টগুলো আপনাদেরকে স্লাইডে দেখাচ্ছি, বাট আমি এগুলো স্কিপ করে যাচ্ছি সময় স্বল্পতার জন্য। আপনারা হিস্ট্রি টেকিং কিভাবে নিতে হয় বা আর্ট অফ হিস্ট্রি টেকিং, এটা আপনারা অবশ্যই ক্লাসে পড়বেন। এবং হচ্ছে একটা কথা আগে থেকে বলে রাখা ভালো, হিস্ট্রি টেকিং ইজ অ্যান আর্ট এন্ড নট এভরিওয়ান ইজ অ্যান আর্টিস্ট। কেমন? কারণ হচ্ছে হিস্ট্রি টেকিং কোথায় মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে নিলে কোনো পয়েন্ট যে মিস হবে না, সেটা আপনাদেরকে ক্লাসে পড়ানো হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেকগুলা হিস্ট্রি টেকিং এর অনেকগুলা পয়েন্ট আছে। এবং আমরা যে হিস্ট্রি টেকিং যে হচ্ছে এমবিবিএস লাইফে নিয়ে থাকি, যে কিছু কিছু ট্রাভেলিং হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, ভ্যাকসিনেশন হিস্ট্রি, এগুলা জিজ্ঞেস করে থাকি, বা পেইনের হিস্ট্রি নেওয়ার সময় আমরা দেখা যায় যে সক্রেটিস দিয়ে ওটা মাথার মধ্যে রেখে তখন দেখা যায় যে বাংলায় হচ্ছে ডান পেশেন্টকে জিজ্ঞেস করতে হয়। আপনার ডান পাশে স্যার থাকবে, স্যার হচ্ছে চেক লিস্টে টিক মার্ক দিবে। এবং সবার লাস্টে আপনি কি করবেন, প্রতিটা হিস্ট্রি টেকিং বা কাউন্সেলিং শেষেই জিজ্ঞেস করতে হয় যে আপনি কি আমাকে কিছু জানাতে চান, আপনার কষ্ট অনুধাবন করতে পারছি, আপনার সুস্থতা কামনা করছি, আপনাকে ধন্যবাদ। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি এক্সামিনেশন স্টেশনে। এক্সামিনেশন থাকে মোট দুটা, তো এখানে হচ্ছে 10 10 করে 20 মার্ক থাকে। তো এখানে হচ্ছে এরকম একটা সিনারিও দেওয়া থাকতে পারে, অথবা ডিরেক্টলি থাকতে পারে যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করো উইথ রানিং কমেন্ট্রি, অথবা এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকলো, সাপোজ 50 years মেল পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাবডোমিনাল ডিসকমফর্ট ফর 5 days, নাও ডু দ্য রেলেভেন্ট এক্সামিনেশন উইথ রানিং কমেন্ট্রি। রানিং কমেন্ট্রিটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে আপনি যা যা স্টেপস করছেন তা হচ্ছে ইংলিশে স্যারকে বলতে হবে, এবং যদি কোনো ফাইন্ডিং থাকে পেশেন্টের, সেই ফাইন্ডিংটা সহ বলাটাই হচ্ছে রানিং কমেন্ট্রি। তো চেকলিস্টে কি কি থাকবে, আপনি অবশ্যই আপনার পরিচয় দিবেন, পেশেন্টের থেকে কনসেন্ট নিবেন, হ্যান্ড স্যানিটাইজ করবেন, তারপর হচ্ছে পেশেন্টের প্রপার এক্সপোজার করবেন, এবং যে পজিশনিং অফ দ্য পেশেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার বলে রাখা ভালো, এবার কিন্তু অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা মিড টার্মে ছিল। ওকে, এখানে হচ্ছে আমরা একটা কতগুলো স্টেপ লিখেছি, যে হচ্ছে আপনি অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিভাবে করবেন। এখানে জাস্ট হচ্ছে আপনারা আগের মতোই যে এমবিবিএস লাইফে আমরা যা করেছি তাই করবেন। এখানে আমি ডিটেলস অবশ্যই বলছি না, বাট আমি একটা পয়েন্ট বলছি যে এবার আমরা স্টেশনে যে হার্ডেলস গুলো এক্সামিনাররা ফেস করেছে তা শুনেছি। এবং সেখান থেকে মনে হয়েছে সবাইকে সবার লাস্টে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা পালপেট মানে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা দেখতে বলেছিল। তো সেই ক্ষেত্রে অনেকে দেখেছে, আবার অনেকে ভেবেছে যে লিভার যেহেতু হেপাটোমেগালি নাই, তাহলে কি এটা দেখা লাগবে কিনা। তো এই কোয়েশ্চেনটা সবাইকেই করেছে। তো দেখা যায় কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আপনি যখন এক্সামিনেশনটা শেষ করবেন, সাপোজ আপনার 7 থেকে 8 মিনিটের মধ্যে এক্সামিনেশনটা কমপ্লিট হয়ে গেছে, তো আপনি হচ্ছে এক্সামিনারের জন্য কিছু টাইম বরাদ্দ রাখবেন, 1 থেকে 2 মিনিট। তখন হয়তো বা দেখা যাবে যে ওনার কাছে কিছু কোয়েশ্চেন থাকতে পারে, বা উনি কিছু ফাইন্ডিংস জিজ্ঞেস করতে পারে, ওখানেও দেখা যাবে 2 থেকে 3 মার্কস ইউজুয়ালি থাকে। সবার লাস্টে এক্সামিনেশন শেষ করবেন, করে হচ্ছে পেশেন্টকে আবার কিন্তু রিড্রেস করে দেওয়ার লাগবে। দেখা যায় যে আমরা এক্সামিনেশন স্টেপটা শেষ করে আমরা পরের স্টেশনে দৌড় মারি, এটা কিন্তু করা যাবে না। আপনি পেশেন্টকে আবার ঢেকে দিবেন, ড্রেস করতে সাহায্য করবেন, তারপর হচ্ছে ধন্যবাদ দিয়ে তারপর বেল পড়লে পরের স্টেশনে যাবেন। ওকে, এখন হচ্ছে আপনাদের মনে কোয়েশ্চেন থাকতেই পারে যে আইওই স্টেশনটা কি। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে দেখা যায় যে আইওই স্টেশনে দেখা যায় একটা ভিডিও দিয়ে দেয়। গতানুগতিক ভাবে দেখা যাচ্ছে যে গতবারও দেখা যাচ্ছে যে ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক একটা ভিডিও দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে হোয়াট ইজ দিস, তারপর হচ্ছে তার কজ কি এবং ফিচার কি, এসব জিজ্ঞেস করেছে। যেমন এবার এসেছে হচ্ছে ক্ল্যাপিং ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো একটা ল্যাপটপের মধ্যে হয়তো বা আপনাকে, এখানে আমি
পিকচারটা নিয়েছি ফ্ল্যাপিং ট্রেমরের, বাট এটা একটা ভিডিও থাকবে যে বারবার হাতটা ঠিক করে দেওয়ার পরও দেখা যাচ্ছে হাতটা ড্রপ করছে। তো ফ্ল্যাপিং ট্রেমর আমরা ওয়ার্ডে কিন্তু সবাই দেখি। তো এখানে কোয়েশ্চেন গুলো এরকম ছিল যে আইইউ স্টেশনটা দেখা যায় অনেকের অনেক খারাপ হয়, কারণ আমরা বুঝি না যে আইইউ স্টেশনে কি করতে হবে। এখানে অ্যাকচুয়ালি দেখা যায় আপনি একটা ভিডিও দেখবেন, তারপরে স্যার বা ম্যাম আপনাকে কোয়েশ্চেন করবে এবং সেই অনুসারে আপনি অ্যান্সার দিবেন। বাট এই আইইউ স্টেশনের বিশেষত্ব হচ্ছে এখানে কিছু স্পেসিফিক কিছু পয়েন্ট থাকে যেগুলো না বলা পর্যন্ত আপনাকে হয়তোবা ওই মার্কসটা দিবে না। যেমন হোয়াট ইজ দিস, এটা বললে তো আপনি নিশ্চয়ই বলবেন যে দিস ইজ ফ্ল্যাপিং ট্রেমর। হোয়াট ইজ দ্য কজ অফ ইট, যেহেতু আমরা সবচেয়ে মেইন একটা কমনেস্ট কজ কি জানি যে হেপাটিক এনকেফালোপ্যাথি। এছাড়া কি চিকিৎসা হতে পারে, টাইপ 2 রেসপিরেটরি ফেইলারে হয়, রেনাল ফেইলারে হয়, হাইপোগ্লাইসেমিয়াতে হয়, উইলসন ডিজিজে হয়। এই কজগুলো জিজ্ঞেস করতে পারে। পরের কোয়েশ্চেন ছিল এরকম যে আহ হোয়াট আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। তো এটা হচ্ছে ডেভিডসনের যে বক্সটা আছে, এই বক্সে দেখা যাচ্ছে যে আপনি 4-5টা পয়েন্ট বলে বসে থাকবেন তা কিন্তু না। স্যার বা ম্যাম দেখা যাচ্ছে সবগুলো পয়েন্টই শুনতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার সবগুলো পয়েন্টই বলতে হবে। তারপর হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান অফ ইয়ার্স, তখন আপনি ল্যাকটোলোজ বলেন, ফসফেট এনোমা বলেন, রিফ্লক্সিমিন সবকিছুই বললেন। তো তারপর দেখা যাচ্ছে যে স্যার বা ম্যাম এই কোয়েশ্চেনটা সবাইকেই করেছে, তার মানে হয়তো এখানে 1 বা 2 মার্কস ছিল। হোয়াট ইজ দ্য ডেফিনিটিভ ম্যানেজমেন্ট অফ হেপাটিক কোমা। তখন দেখা যাচ্ছে যে সবাই অনেক কিছুই বলছে, রিফাম্পিনিন বলছে বা ল্যাকটোলোজ বলছে, বাওয়েল মুভ করাবো, সবকিছুই বলছে, কিন্তু এল অর্নিথিন এল আর্জিনিনার মুখ দিয়ে আসছে না। আমরা যে ওয়ার্ডে হেপাটিক এনকেফালোপ্যাথি বা হেপাটিক কোমার পেশেন্টকে যে আমরা দেখা যায় যে হেপাক্লিন স্যাশেটা দিই, সেটা কিন্তু আমরা অহরহ ইউজ করি, কিন্তু এইখানে কিন্তু পরীক্ষার হলে কারো মনে পড়ছে না যে হেপাটিক কোমার ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কি। তারপরে হচ্ছে পরীক্ষা শেষে হয়তো বা হচ্ছে কোন এক্সামিনিকে বলে দিয়েছিল যে আমরা লোলা যেটা এটা শুনতে চাচ্ছিলাম, এল অর্নিথিন এল আর্জিনিন যেটা। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে প্রসিডিওর স্টেশনে। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাদের প্রসিডিওর কিছু স্টেশন আছে। প্রসিডিওর স্টেশনটা ইউজুয়ালি থাকে অসপিতে। তো মনে করেন যে প্রসিডিওর স্টেশনটা এক কোয়েশ্চেন ওরকম করে থাকে যে হচ্ছে একটা নোন কেস অফ সিএলডি আপনার কাছে আসছে, তার ডিস্টেন্ডেড অ্যাবডোমেন নিয়ে এখন হচ্ছে আপনি কি বেড সাইড কি প্রসিডিওর করবেন টু রিচ দ্য ডায়াগনোসিস। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাসাইটিক ট্যাব যেটা এবার এই সেশনে এসেছে। আমি অবশ্যই এখন পুরো স্টেপ আপনাদেরকে বলবো না, জাস্ট এতটুকু বলবো যে প্রসিডিওর স্টেশনটা ইজ অল অ্যাবাউট আপনার কাছে দেখা যাবে গ্লাভস দেওয়া আছে, আপনাকে হেক্সিসোল দেওয়া আছে, আপনি গ্লাভসটা পড়বেন, পেশেন্টের কাছ থেকে কনসেপ্ট নিবেন, নিজের পরিচয় দিবেন। তারপর দেখা যায় পুরো প্রসিডিউরটা কি কি করছেন সেটা হচ্ছে ইংলিশে এক্সামিনারকে বলতে হবে। এবং হচ্ছে আপনি জাস্ট অভিনয় করে দেখাবেন। ইট ইজ অল অ্যাবাউট প্রিটেন্ডিং যে আপনি ওয়ার্ডের প্রসিডিউরটা করেছেন এবং আপনি পারেন। এবং সবার লাস্টে হচ্ছে ইনভেস্টিগেশন আছে পাঠাবেন। আপনি বায়োকেমিস্ট্রি, সাইটোলজি, মাইক্রোবায়োলজি যে এক্সামিনেশন গুলা করবেন এবং হচ্ছে এগুলা যে ইনভেস্টিগেশনে পাঠাবেন সেটা হচ্ছে স্যারকে বলতে হবে এবং স্যার হচ্ছে তখন চেক লিস্টে টিক মার্ক দিবেন। ওকে, নাও হচ্ছে অস্পিতে আরেকটা আসে হচ্ছে পিক্টোরিয়ালস আসে। এই যে দেখেন এখানে আমি জলিল স্যার অস্পিবি থেকেই একটা হচ্ছে পিক্টোরিয়াল নিয়েছি। তো এখানে হচ্ছে পিক্টোরিয়াল গুলো এরকম টাইপের আসে যে একটা পিকচার দেওয়া থাকবে এবং কিছু সিনারিও, সিনারিও থেকে হয়তো বা আপনি একটু ক্লু ধরতে পারেন। আমাদের সময় যেমন সোরিয়াসিস এসেছিল, তো একটা পিক্টোরিয়ালস দেখা যায় যে স্কিন ডিজিজ থেকে যে কোনো একটা পিক্টোরিয়ালস আসে। এবার এসেছে যেমন কার্বঙ্কল এসেছে, আর আমাদের টাইমে তো বললাম সোরিয়াসিস এসেছে। তো আমি এখানে জাস্ট এরাথামান ওবাসামের একটা পিকচার জাস্ট হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে রেখেছি এবং হচ্ছে সেই সাথে কিছু কোয়েশ্চেন হচ্ছে সেগুলো হচ্ছে অ্যান্সার করতে হয়। তো এইখানে হচ্ছে অ্যান্সার গুলো লেখা আছে যে ডেসক্রাইব দ্য লিশন ইন দ্য ফটোগ্রাফ। এখানে বলে রাখা ভালো, এই যে দেখেন যে মাল্টিপল এরাইথেমেটাস র্যাশ অথবা নোডিউল অন দ্য এক্সটেন্সিভ সারফেস অফ বোথ লেগস এন্ড নিজ। দেখা যায় কি এখানে আপনি মাল্টিপল কথাটা যদি না লেখেন তাহলে আপনার 0.5 কাটা, এরিথমেটাস যদি না লেখেন তাহলে এখানে 0.25 কাটা। মনে করেন এখানে 1 মার্কস থাকলো, কিন্তু এই চারটা ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আপনার 0.25 করে থাকছে। তো অস্পিতে মার্কসটা কমে কিভাবে, যখন হচ্ছে আপনি এগুলা এই ফ্র্যাগমেন্ট গুলার কথা না চিন্তা করে জাস্ট আপনি এরিথমেটাস নোডিউল লিখে দিলেন, এতটুকু লিখে দিলে দেখা যাবে যে আপনি 0.5 পেলেন। আপনি মাল্টিপল কথাটা লিখলেন না, এক্সটেন্সিভ সারফেস কথাটা লিখলেন না, বোথ লেগ বা নির কথাটা মেনশন করলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার মার্কসটা কিন্তু আলটিমেটলি কমে যাবে। তো ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস হচ্ছে এরেথামান ওবুসাম। এবং হচ্ছে এটার ক্রাইটেরিয়া গুলা কি, ক্রাইটেরিয়া গুলার মধ্যে এখানে 5টা পয়েন্ট দেওয়া। তারপর হচ্ছে আপনি আর কি কি হিস্ট্রি নিবেন, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এবং হচ্ছে আপনার ম্যানেজমেন্ট প্ল্যান কি হবে। তো এখানে দেখেন যে আপনি যদি এনএসএইড স্টেরয়েড এগুলো লেখেন, এগুলোতে কিন্তু 1 মার্ক ক্যারি করে। বা আপনি ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইন কজ লিখলেন, লিখার মানে এটা লিখলে কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে হচ্ছে আমি তো 4টা পয়েন্ট চেয়েছি, আমি 4টা পয়েন্ট লিখেছি। যেমন আপনি বেড রেস্ট লিখলেন,
তারপর লিখলেন ড্যাপসন হাইড্রোক্সিক্লোরোকুইন ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইন কজ। তো এখানে আপনার মার্ক থাকলো 2, আপনি পেলেন মাত্র 0.5 অথবা 1। কেন বলছি? কারণ হচ্ছে এনএসএইড এবং স্টেরয়েড ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট, এগুলো লিখলে দেখা যাবে যে আপনি হচ্ছে 2 পাচ্ছেন। কিন্তু আপনি যদি পরের পয়েন্টগুলো এবং কম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে মানে এক্সপেক্ট করেন যে আপনি হচ্ছে ফুল মার্কস পাবেন, দেন ইউ আর রং। দেন হচ্ছে একটা এক্সরে দেখাচ্ছি, এক্সরে হচ্ছে একটা স্যাম্পল, একটা এক্সরে দেখাচ্ছি যে এখানে একটা পেশেন্ট, এটা হচ্ছে ট্রাকিও ইসোফেজাল ফিস্টুলার এক্সরে, এটা জুলাই 24-এ এসেছিল। তো এরকম করে এরকম একটা এক্সরে দিয়ে তারপর দেখা যাবে যে 4টা হচ্ছে কোয়েশ্চেন চেয়েছে, এরকম দিতে পারে। তো আমার এখানে পয়েন্টটা হচ্ছে এই যে মেনশন 5 কন্ডিশন যেখানে হচ্ছে ট্রাকিও ইসোফেজাল ফিস্টুলাটা হতে পারে। তো এখানে দেখেন 5 নাম্বার যে পয়েন্টটা আছে মেডিকেল প্রসিডিওর লাইক ট্রাকিওস্টোমি, এন্ডোস্কোপি এবং ইসোফেগোস্কোপি। এখন মনে করেন 513টা অসপি মাথায় নিয়ে পরের দিন পরীক্ষা দেওয়াটা খুব বেশি ট্রাবলসাম এবং খুবই টাফ। সাপোজ হচ্ছে আপনার মনে পড়ছে না, কিন্তু আপনার কাছ থেকে 5টা কন্ডিশনই চেয়েছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে মেডিকেল প্রসিডিউরের যে ফ্রেগমেন্ট, এখানে 3টা পয়েন্ট, এই একটা পয়েন্টকে আপনি ভেঙে ভেঙে 3টা পয়েন্ট লিখবেন। ট্রাকেস্টমি একটা পয়েন্ট হবে, এন্ডোস্কোপি একটা পয়েন্ট হবে, ইসোফেগোস্কোপি এভাবে লিখতে পারেন। ওকে, আমি নেক্সট যাচ্ছি। মনে করেন আপনাকে একটা ইসিজি দিল। ইসিজি অবশ্যই আপনি এখন হচ্ছে কনসালটেন্ট হওয়ার মিডওয়েতে আছেন, আপনাকে অবশ্যই এমআই দিলে এমআই এর সাথে নিশ্চয়ই আরো কিছু লেজ লাগিয়ে দিবে। যেমন এটা ডায়াগনোসিস আমি বলে দিচ্ছি, একটা সিনারিও থাকবে, সেই সাথে কোয়েশ্চেন থাকবে। তো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল ফাইন্ডিং জিজ্ঞেস করেছে। আপনি মনে করেন অ্যাবনর্মাল ফাইন্ডিং 4টা লিখলেন, কিন্তু হচ্ছে আপনাকে একটা মাথার মধ্যে রাখতে হবে স্যারদের চেক লিস্টে কি কি পয়েন্ট আছে এবং ওগুলা কত মার্কস ক্যারি করে, এটা আপনার ধারণা থাকতে হবে। কেন বললাম? কারণ হচ্ছে সাপোজ এবার অনেকেরই হয়েছে যে যাদের অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পাস হয়নি এবং তাদের সব অস্পেসিয়েশন কারেক্ট হয়েছে, তারপর তাদের পাস হয়নি এবং দে ডোন্ট নো ওয়াই দে ফেল। তো এখন হচ্ছে এটা একটা বিসিপিএস স্যারেরই কথা যে তোমরা হয়তো বা লেফট এক্সিস ডেভিয়েশন লিখেছো, কিন্তু এটা হয়তো বা আমার চেক লিস্টে নাই, বা হচ্ছে চেক লিস্টে সবার নিচে আছে 0.25। যেখানে আপনি যদি এসটি এলিভেশন ইন লিড 2-3 এভিএফ লেখেন, এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট ফাইন্ডিংটা যেটার জন্য 1 মার্ক ক্যারি করছে। কিন্তু লেফট এক্সিস ডেভিয়েশন বা রাইট এক্সিস ডেভিয়েশন এটা হয়তো বা অবশ্যই এটা ইসিজির ফাইন্ডিং, কিন্তু এটা যদি স্যারের চেক লিস্টে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো মার্কস পাবেন না। তো এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আগে লেখা ট্রাই করবো। যেমন এটার ডায়াগনোসিস হচ্ছে এসসি এলিভেটেড ইনফেরিয়র এমআই উইথ পস্টেরিয়র এক্সটেনশন উইথ ল্যাটারাল ইসকেমিয়া উইথ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, পুরো ডায়াগনোসিস লিখতে হবে। এখন যদি আপনি একটা কাজ করেন যে সাপোজ হচ্ছে জাস্ট এই এসটি এলিভেটেড ইনফেরিয়র এমআই লিখে বসে থাকেন, পস্টেরিয়র এক্সটেনশনও লিখলেন না, ল্যাটারাল ইসকেমিয়াও লিখলেন না, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া লিখলেন না, আপনার 0.25 করে কাটা, আপনি হচ্ছে একে পেলেন মাত্র 0.25। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমি আসলে নেক্সট স্টেশনে যাচ্ছি, একটা কাউন্সিলিং। এবার যেমন এসেছিল ব্রঙ্কোজেনিক কার্সিনোমার একটা পেশেন্ট আপনার কাছে আসছে, ব্রেকিং দ্য ব্যাড নিউজ। তো এখানে বলে রাখা ভালো যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ মানে গিয়ে কি, আপনার সবার ফার্স্টেই চিন্তা করতে হবে আপনি জাস্ট রোবটের গতিতে জাস্ট মুখস্থ বলে যাবেন, তা কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে একটু এমপ্যাথেটিক সাউন্ড করতে হবে। ওনার যে কার্সিনোমা হয়েছে আপনাকে সান্ত্বনা দিতে হবে বা একটু এমপ্যাথেটিক সাউন্ড করতে হবে। তো এটাতেও কিন্তু মার্কস আছে। এবং যে এই যে প্রথম পয়েন্ট গুলো আপনি ইন্ট্রোডাকশন দিলেন না, আপনার আপনার নিজের পরিচয় দিলেন না, কনসেপ্ট দিলেন না, এটা যে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার সেগুলো বললেন না, এগুলোতেও কিন্তু মার্কস আছে। আমি আবারও বলছি যে আজকে আমি আপনাদেরকে পড়াতে আসিনি, আমি জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিতে এসেছি যে কাউন্সিলিং স্টেশন গুলা কিরকম থাকে এবং চেক লিস্ট গুলা কিরকম থাকে। এবং সবার লাস্টে হচ্ছে বলতে হয় যে আপনার কি আমার কাছে আর কিছু জিজ্ঞাসা করার আছে? এবং অলওয়েজ হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে মেনটেন করতে হবে। এবং আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করছি। এই পয়েন্টগুলো সবগুলোর ক্ষেত্রে, হিস্ট্রি থেকে এবং কাউন্সিলিং দুজনের ক্ষেত্রেই হচ্ছে বলতে হয়। অনেক সময় দেখা যায় যে ডামি অনেক বেশি ট্রেন থাকে, যে আপনি কোনো পয়েন্ট মিস করলেন কিন্তু ডামি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করলো যে হচ্ছে আমি কতদিন বাঁচতে পারি, আমি কি কি খাবার খেতে পারি, আমার এই চিকিৎসার ক্ষেত্রে কত টাকা খরচ হবে, সেগুলা কিন্তু ডামি জিজ্ঞেস করেছে। ইন কেস আপনি যদি ভুলে যান, তো এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে। ডামি যদি ট্রেন থাকে, ডামি কেমন করবে এটা আসলে বলা মুশকিল। তো ডামি যদি ট্রেন থাকে এবং এরকম থাকলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, যে আপনি কোনো পয়েন্ট ভুল করলেও ডামি জিজ্ঞেস করে আপনাকে ওই পয়েন্ট গুলা আহ পেতে সহায়তা করছে। আহ ওকে, আর আমি আমার স্লাইড শেষ করে ফেলছি। সিটিএমআরএ এগুলাও আসে, এগুলো আপাতত হচ্ছে আপনাদেরকে আর দেখাচ্ছি না আমাদের সময় স্বল্পতার জন্য। আমাদের হচ্ছে 24শে জুলাই বিকাল 4টা থেকে শুরু হতে যাচ্ছে আমাদের মেডিসিন মিড টার্ম। জানুয়ারি
26 সেশনের জন্য রেগুলার ব্যাচ। এখানে হচ্ছে আপনি কি কি পাচ্ছেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি লেকচার ক্লাস তো পাচ্ছেন, সেই সাথে লেকচার ক্লাসের সাথে যে ক্লাস টেস্ট গুলো হচ্ছে সেখানে কিন্তু আমরা অসপি এক্সাম গুলো নিচ্ছি। এবং সেই সাথে আপনাদের কয়েকটা চ্যাপ্টার শেষে সাপোজ কার্ডিও রেসপি, জিআইটি, এন্ডোক্রাইন শেষ করার পর রিভিউ এক্সাম হবে। মোট ইউজুয়ালি 2টা কি 3টা রিভিউ এক্সাম হয়। এবং সেই সাথে মক টেস্ট হবে বিসিপিএস স্টাইলের কোয়েশ্চেন যে সেশন গুলা হয়, যেমন এসবি এসিকিউ আলাদা সেশন হবে। এবং অস্কি অস্কি এই সেশনে যে সলভ সেশন এগুলো আপনাদের জন্য চমক হিসেবে থাকছে। এবং সবার লাস্টে হচ্ছে রিটেন মডেল টেস্ট দেবেন বিসিপিএস স্টাইলে। এবং সেই সাথে আমরা অস্কি লেকচার এবং ক্লিনিক্যাল ক্লাসগুলো প্রোভাইড করছি। তো আমার যেহেতু আজকে অস্কি এবং অস্কি সেশনটা ছিল, আমরা আশা করবো আপনারা অস্কি লেকচার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন এবং ক্লিনিক্যাল ক্লাসগুলো অবশ্যই, আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে অবশ্যই অফলাইন এসে করবেন। আমার একটা প্রিয় কোট দিয়ে আমি শেষ করছি এখানে, স্টাডিং নাও ইজ বেটার দ্যান লিভিং দ্য এক্সাম রুম উইশিং ইউ স্টাডিড মোর। মানে আমার মতো যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন আমার প্রতি পরীক্ষার সময় মনে হয় যে আমরা একটু আগে কেন শুরু করলাম না, একটু আগে শুরু করলে আমার জন্য ভালো হতো। যেমন আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি নিজে প্রথমে নিজে নিজে পড়া স্টার্ট করেছি। আমি ভেবেছি কোনো কোচিং এর হেল্প হয়তো লাগবে না, তারপর দেখলাম যে আমার রিউমেটোলজি চ্যাপ্টার প্রতি 10 থেকে 12 দিন সময় লাগছে, আমার পড়া আগাচ্ছে না। তারপর আমি কি করলাম, রেগুলার ব্যাচে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি ক্লাস দেখা যাচ্ছিল যে ঠিকমতো করতে পারছিলাম না। তো তখন দেখা গিয়েছে যে আমি মোটামুটি 3 মাসের মতো প্রিপারেশন নিয়েছি। তো আমি অবশ্যই আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা এই জন্য শেয়ার করছি যে 3 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া ইজ নট আইডিয়াল। দেখা গিয়েছে যে আমি জলিসার অস্পিড বইটা 2বারের বেশি পড়তে পারি নাই। তো আমার কাছে পরীক্ষার হলে গিয়ে মনে হয়েছে আরেকটু বেশি সময় পেলে হয়তো বা আরেকটু ভালো হতো। ওকে, আমি আমার সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমার স্লাইড প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল মামুন ভাই বলেন। আচ্ছা আপু, আমাদের কি ক্লাসগুলো হচ্ছে লাইভ হবে নাকি এটা রেকর্ডেড ক্লাস থাকবে? মানে আচ্ছা, আমাদেরকে এটা বলে রাখা। ওকে, আই গট ইউর কোয়েশ্চেন। ভাইয়া, আপনার কোয়েশ্চেন গুলো হচ্ছে, আপনারা যদি যারা ঢাকাবাসী হয় আপনাদের জন্য স্পেশাল রিকোয়েস্ট থাকবে আমার, যে হচ্ছে আপনারা ক্লাসগুলো অবশ্যই অফলাইন এসে করবেন। বাট কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের ডিউটির প্রেশার থাকে, আমাদের হসপিটালে ডিউটি থাকে, বাইরে ডিউটি থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অনলাইনে ভর্তি হতে পারবেন। আর এবং হচ্ছে লাইভ লাইভ সেশন হবে অবশ্যই। এবং সেই সাথে ক্লাস টেস্টের পরবর্তীতে দেখা যাবে যে সলভ ক্লাস যে থাকে, সলভ ক্লাস গুলাও হয়। আশা করি ভাই আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আর জি অবশ্যই ধন্যবাদ। আমি এক্সপেক্ট করব যে হচ্ছে ক্লিনিক্যাল সেশন গুলো এট লিস্ট, মানে হচ্ছে আপনাকে, এবার যেমন হ্যান্ড এক্সামিনেশন এসেছে আমাদের শরণার্থীর কালে, কখনোই 2021 থেকে 2025 পর্যন্ত যতগুলা বিসিপিএস এর যতগুলা মিড টার্ম হয়েছে, তার মধ্যে হ্যান্ড এক্সামিনেশন কিন্তু হচ্ছে কখনো আসেনি। হ্যাঁ, এবার দিয়ে দিয়েছে, তো তার মানে বোঝা যাচ্ছে যে বিসিপিএস তার লেভেল কতটা আপগ্রেডেড করেছে। আমরা চিন্তা করছিলাম যে হ্যান্ড এক্সামিনেশন হয়তো ফাইনাল পার্টের জন্য, আমরা পড়িয়েছি, আমরা অবশ্যই পড়িয়েছি। আমাদের জেনেসিস থেকে হ্যান্ড এক্সামিনেশন ক্লাস হয়েছে, আমরা ভালো মতো দেখিয়েছি। কিন্তু কেউ হয়তো বা যদি মিস করে থাকে বা হ্যান্ড এক্সামিনেশন কঠিন হয়, বা আমরা এমবিবিএস লাইফে করি না দেখে হয়তো বা হ্যান্ড এক্সামিনেশনটা ওইভাবে যদি না পড়ে যান, তাহলে পরীক্ষার হলে চলে আসলে এই 10 মার্কস কিন্তু অনেক মার্কস। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আমার সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপু একটা এখন প্রশ্ন ছিল। জি ভাইয়া, কোয়েশ্চেন করেন। আপু আমাদের এই যে ব্যাচের নতুন ব্যাচ যেটা শুরু হতে যাচ্ছে, এখানে আমাদের জি। ক্লিনিক্যাল ক্লাসগুলা আহ, মানে কোন মাসের মধ্যে? আমাদের তো আর 5 মাস 10 দিনের মতো আছে। তো আমরা ক্লিনিক্যাল জি ভাইয়া, ক্লাসগুলা পাঁচ কোন মাস মাসের মধ্যে শেষ করতে পারবো? আচ্ছা, ক্লিনিক্যাল ক্লাস গুলা হচ্ছে সিমাল্টেনিয়াসলি হবে। যেমন 5 মাসের মধ্যে সাপোজ আপনাদের প্রথম যদি কার্ডিওলজি লেকচার দিয়ে শুরু হয়, তাহলে দেখা যাবে যে সপ্তাহে হয়তো বা 2টা ক্লাস পড়ছে। তো সেই সাথে হয়তো বা আপনাদেরকে ইসিজি ক্লাসটাও প্রোভাইড করা হবে। তো সেই সাথে আপনি এভাবেই প্রোভাইড করা হবে, বা কার্ডিওভাস্কুলার সিস্টেম গুলা মানে ইন দা মিন টাইম, মানে হচ্ছে 5 মাসের মধ্যে দেখা যাবে যে মাঝে মাঝে হয়তো বা আপনাদেরকে জিআইটি এক্সামিনেশনের জন্য হয়তো বা রুটিনটা দিলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে হচ্ছে। তো মনে করেন জিআইটি এক্সামিনেশন বলেন, বা হচ্ছে আপনার হ্যান্ড এক্সামিনেশন বলেন, তো সেগুলো হচ্ছে আপনার ইন দা মিন টাইম হচ্ছে হবে। মানে আমি বলতে আচ্ছা চাচ্ছিলাম যে আপনাদের। আপু আমাদের
এক্সামিনেশনের ক্লাসগুলো যদি একটু আর্লি শেষ করা যায় সেক্ষেত্রে আমাদের কিছু প্র্যাকটিসের ব্যাপার থাকে, তো আমরা ওয়ার্ডে নিজেরা প্র্যাকটিস করতে আচ্ছা, পারতাম। ওকে ওকে ভাইয়া, আমরা এই ব্যাপারে আর আপনার কথাটি আমাদের মাথায় থাকবে এবং আমরা রুটিন করার ক্ষেত্রে সেটি খেয়াল করব। এখন আমরা অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে চলে এসেছি। এই পর্যায়ে আমি আমাদের সবচেয়ে জনপ্রিয় মেন্টর, ফেমাস মেন্টর ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খান স্যারকে, যিনি এফসিপিএস মেডিসিন এবং এমডি নেফ্রোলজি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন নেফ্রোলজি বিভাগে, আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি যে স্যার আপনি যদি আমাদের সাথে আপনার মূল্যবান বক্তব্য যদি শেয়ার করতেন। স্যার। জি, আসসালামু আলাইকুম সবাইকে, আন্তরিক শুভেচ্ছা জেনেসিস এর পক্ষ থেকে আজকের এই ব্যাচে। আসলে আমি আহ, ক্ষমা প্রার্থী যে ওভাবে অর্গানাইজ ভাবে ঢুকতে পারছি না। আমি আসলে আমাদের একটা ব্যাচের ট্যুরে টাঙ্গর হাওর আসি, তো ওখান থেকে আসলে জয়েন করে আমি আসলে সরি, আমার প্রিপারেশন খুব একটা ভালো প্রিপারেশন নেই। যাই হোক, তারপর আমি যে কথাগুলো একটু বলি যে মিড টার্মের ক্ষেত্রে কয়েকটা কথা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিসিপিএস এর যে কয়েকটা পরীক্ষা হয় এখন, তার মধ্যে অন্যতম একটা অর্গানাইজ পরীক্ষা হচ্ছে মিড টার্ম। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে বিসিপিএস এ যে কয়টা এখন পরীক্ষাগুলো হয় তার মধ্যে অন্যতম একটা অর্গানাইজড পরীক্ষা হচ্ছে মিড টার্ম। মিড টার্মের রিটেন, অস্কি, অসপি এই সেশনগুলো স্যাররা এখন প্রচন্ড গুরুত্ব সহকারে কোশ্চেন করা হয়, খাতা ইভ্যালুয়েশন করা হয়, পরীক্ষাগুলো নেওয়া হয় এবং এটাকে এখন হাইয়েস্ট গুরুত্ব দেওয়া হয়। সো মিড টার্ম মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যে প্রবলেমটা হয় স্টুডেন্টদের, যে আমি পার্ট পার্ট ওয়ানের, আমি দেখেন এই যে ডেভিসনটা আপনি পড়ছেন, একই ডেভিসন পরে আপনি ফিফথ ইয়ার এমবিবিএস পাস করেছেন, এই ডেভিসন দিয়ে আপনি পার্ট ওয়ান পাস করছেন, এই ডেভিসন দিয়ে আপনি মিড টার্ম পাস করবেন, এই ডেভিসন দিয়ে কিন্তু আপনি পার্ট টু ফাইনাল পাস করবেন। এখন মিড টার্মের জন্য আমি কি পড়বো, কিভাবে পড়বো, ডেভিসনে কোন অংশটা পড়বো, কিভাবে প্র্যাকটিস করব, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। মানে মিড টার্মের জন্য বিসিপিএস কিন্তু এই জিনিসগুলো কমপ্লিটলি অর্গানাইজ করে দেওয়া আছে যে আমি মিড টার্মের এই মেডিসিন প্রিপারেশনটা আমি কিভাবে নিব। যদি কেউ এই ফরম্যাটে যদি প্রিপারেশন না নেন তাহলে অসুবিধা হয় কি, দিন শেষে এটা ভালো রেজাল্ট করা যায় না। কারণ ওই যে বললাম, আপনি অনেক কিছু জানেন, ডেভিসন আপনার মুখস্থ, বাট আপনি যদি ওই ফরম্যাটে পড়াশোনা না করেন তাহলে মিড টার্ম আপনি পাস করতে পারবেন না। এই ফরম্যাটটা বোঝার জন্য, এই ফরম্যাটে প্র্যাকটিস করার জন্য, এই ফরম্যাটটা ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু জেনেসিস আমাদের এখানে যে মেন্টররা ক্লাস নেয় তারা সবাই কিন্তু খুব সুন্দর করে এবং এবং তারা নিজেদের সকলে প্রতিষ্ঠিত। আমি যেটা বলবো যে মিড টার্ম পরীক্ষাগুলো সাকসেসফুলি পাস করে এখানে আসেন, সো তারা কিন্তু খুব ভালো জানেন যে কিভাবে মিড টার্মটা কন্ডাক্ট করতে হয়, কিভাবে মিড টার্মে পড়াশোনা করতে হয়। ওই গাইডেন্সটা কিন্তু তারা আপনাকে দিতে পারবে। আপনার পড়াটা কিন্তু আপনি পড়বেন। জেনেসিস যেটা করবে, জেনেসিসের মেন্টর আপনাকে গাইডেন্সটা দিবে যে আপনি পড়াটা কিভাবে পড়বেন এবং আপনার পড়াটা ঠিক মতো হলো কিনা সেটার ইভালুয়েশনটা করবেন, যেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। আমাদের অনেকে কিন্তু আমরা খুব ভালো জানি, পড়ি, বাট আমরা নিজেকে ইভালুয়েট করি না। আমি একটা জিনিস পড়লাম, ভুল পড়লাম, এই ভুলটা আপনার ভুলই থেকে যাবে যদি এটা আপনি ইভালুয়েশন করে না নেন, পরীক্ষায় অংশগ্রহণ না করেন। এটার জন্য কিন্তু জেনেসিসের পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো খুব অর্গানাইজ ওয়েতে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হয়। এবং জেনেসিসের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় বলবো সেটা হচ্ছে মডারেশন। জেনেসিসের প্রতিটা পরীক্ষা আমরা কোশ্চেন মডারেশন করে পরীক্ষা দেই। যে পরীক্ষাটা আপনি পরীক্ষা দিবেন একটা ক্লাসের পর, সেই কোশ্চেনটা কিন্তু মডারেশন করে আপনাদের পরীক্ষা নেওয়া হয়। সো দ্যাট ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং খাতা ইভ্যালুয়েশন থেকে শুরু করে প্রতিটা পার্ট খুব যত্ন সহকারে নেওয়া হয় এবং খুব সিরিয়াসলি দেখা হয়, যেন প্রতিটা স্টুডেন্ট তার ভুলগুলো ধরতে পারে যে আমার কোথায় ডেফিসিয়েন্সি, আমার পড়াতে কোথায় ভুল হলো, এবং আমি যেন এই মিড টার্ম ফাইনাল পরীক্ষায় যেন আমি একটা ভালো রেজাল্ট করে বেরোতে পারি, এটাই কিন্তু টার্গেটটা থাকে। সো এই আশা করি যে জেনেসিসের এই বেচে বা জেনেসিসের যে বিভিন্ন ব্যাচগুলো যেগুলো আছে ভর্তি হলে আপনারা ডেফিনেটলি উপকৃত হবেন। কারণ আপনাদের প্রিপারেশনটা অর্গানাইজ করতে হবে, নিজেকে ইভালুয়েশন করতে হবে এবং বিসিপিএস এর কমপ্লিট ফরম্যাটটা আপনাকে বুঝতে হবে। এবং এটার জন্য কিন্তু আমরা চেষ্টা করি জেনেসিস থেকে যে সর্বোচ্চ। দ্বিতীয় যে কথা আমি বলবো যে জেনেসিসের আরেকটা অনন্য বৈশিষ্ট্য যেটা হচ্ছে, জেনেসিস অলওয়েজ গাইডেড বাই দ্য স্টুডেন্ট। জেনেসিসে আমরা একটা লেকচার শিডিউল আপনাদেরকে দিয়ে দিই, ক্লাসগুলো হয়, এরপর কিন্তু আমরা স্টুডেন্টদের কাছে কিন্তু আমাদের মেন্টররা যায়, আমাদের এক্সিকিউটিভরা যায়, আমাদের কোঅর্ডিনেটররা যায়। তারা যে কিন্তু আপনার কাছে চাইবে যে এই ব্যাচটা কিভাবে রান করলে আরো বেটার হবে। আপনারা কি চাচ্ছেন? আপনারা এই লেকচারটা, সাপোজ একটা নতুন কোনো টপিক, হট টপিক, ওই সময় হয়তো মার্কেটে আছেন যে এটা এখন এই ডিজিজের প্রিভিলেন্সটা অনেক বেশি, আপনারা যদি বলেন যে না এটার উপর আমার একটা ক্লাস দরকার, জেনেসিস সেটা অ্যারেঞ্জ করে দিবে।
যদি কোনো লেকচার আপনাদের পছন্দ না হয়, যদি বলেন এটা ভালো হয়নি, আমরা সেই লেকচারটা কিন্তু রিপিট করে দেই, অন্য একজন মেন্টর কিন্তু সেই ক্লাসটা নেওয়ার ব্যবস্থা করে থাকি। সো স্টুডেন্টরা যেভাবে চায় জেনেসিস সেভাবে গাইডেড হয়। এটা একটা জেনেসিসের অনন্য বৈশিষ্ট্য আমি বলবো, যে এখানে কোনো মেন্টরে যারা ক্লাস নেয় আসেন, ওরা আপনারা যেভাবে চান, আপনাদের স্টুডেন্টরা যেভাবে চায় লেকচারটা হোক, ওভাবে কিন্তু গাইডেন্সটা করা হয়। আর লাস্ট যে কথাটা বলবো, জেনেসিস আপনাকে হেল্প করবে, আমার মেন্টর আপনাকে হেল্প করবে, গাইডেন্সটা দিবে, বাট মূল পড়ার কাজটা কিন্তু আপনার। এই জায়গাতে আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে যে মিড টার্ম পরীক্ষা খুব সিরিয়াস পরীক্ষা, এটার জন্য খুব সিরিয়াস প্রিপারেশন দরকার, কথাটা মাথায় ঢোকা রাখবেন। খুব সিরিয়াস পরীক্ষা এবং খুব সিরিয়াস প্রিপারেশন দরকার, এবং এটার জন্য খুব সিরিয়াস পড়াশোনা দরকার। কেউ যদি মনে করেন যে বাই চান্সে মিড টার্ম পাস করে যাব, এটার এখন সম্ভাবনা জিরো। সো আপনাকে সিরিয়াসলি পড়াশোনা করেই মিড টার্ম পাস করতে হবে, এবং এটার জন্য কিন্তু একটা লম্বা সময় ধরে পড়াশোনা করতে হবে। 6 মাস, 3 মাস, 2 মাস পরে মিড টার্ম পাস করা সম্ভব না, অসম্ভব। সো আপনাকে একটা ডেফিনিট সময় ধরে গুছিয়ে স্ট্রাকচার্ড ওয়েতে এই মিড টার্ম পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। সেটা 3 মাস, 6 মাস না, আপনি লম্বা একটা সময় 1 বছর, 2 বছর ধরে আপনার কিন্তু পড়াটা কমপ্লিট করতে হবে। সো এই একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আশা করি আপনারা জেনেসিস সাথে থাকবেন। জেনেসিস আপনাদেরকে চেষ্টা করবে গাইড করার, আপনারা জেনেসিসকে গাইড করবেন কিভাবে কি দরকার। তাহলে কিন্তু একটা ভালো আমাদের এই আপনাদের এবং আমাদের সমন্বয় একটা ভালো ব্যাচ ইনশাল্লাহ রান করবে, এবং আপনারা জেনেসিস থেকে সর্বোচ্চ সাফল্য নিতে পারবেন। আমি এটা এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা। আর লাস্ট যে কথাটা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ড পারফরমেন্স, মিড টার্মে যে পরীক্ষাগুলো হয়, স্যাররা কিন্তু ওয়ার্ড পারফরমেন্সের উপর ভিত্তি করে কোশ্চেন গুলো সেট করা হয়। যে অস্পি গুলো চাওয়া হয় আমাদের বিভিন্ন ফেলোদের কাছ থেকে, সবাই কিন্তু, অথবা যে অস্কি গুলো বা রিটেন কোশ্চেন গুলো চাওয়া হয়, সবাই কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডই দেওয়া হয়, যে একজন মিড টার্ম স্টুডেন্ট একটা ওয়ার্ডে কি কেস ম্যানেজ করবে, কি ইমার্জেন্সি ম্যানেজ করে, কোন সিচুয়েশনটা তাকে ম্যানেজ করতে হবে, মিড টার্মের লেভেলের ওই সিচুয়েশনটা, ওইটাই কিন্তু পরীক্ষা দেওয়া হয়। সুতরাং বইপত্র পড়ে বুকিশ পড়াশোনা দিয়ে কিন্তু পাশ করার দিন চলে গিয়েছে, এখন সিনারি বেস কোশ্চেন গুলো হচ্ছে, আপনার অস্পিআইতে সিনারি বেস কোশ্চেন গুলো হচ্ছে। ওটার জন্য যেটা দরকার ওয়ার্ডের সিনসিয়ারিটি, এটার কোনো বিকল্প কিছু নেই। আপনি পড়াশোনা করবেন, আপনি পরীক্ষা দিবেন, এবং একই সাথে আপনাকে যখন ওয়ার্ডে ডিউটি করবেন আপনাকে সিনসিয়ার থাকতে হবে। আপনি যে পেশেন্টটা রিসিভ করবেন সেটাকে ইন ডেপথ আপনাকে চিন্তা করতে হবে, ওই পেশেন্টের ইনিশিয়াল ইনভেস্টিগেশন আপনাকে চিন্তা করতে হবে, ইনিশিয়াল ম্যানেজমেন্ট আপনাকে চিন্তা করতে হবে। ওই চিন্তাটা করাটা আপনাকে শিখতে হবে, এবং সেটা আপনাকে পরবর্তী বই পড়ে সেটাকে আপনার চিন্তাটা সঠিক কিনা সেটা জাজমেন্ট করতে হবে। এবং এক্সামিনেশন যখন একটা পেশেন্ট পাবেন, আপনার কতটুকু দরকার ওই এক্সামিনেশনটা আপনাকে করতে হবে। একটা পেশেন্ট পেয়ে গেলেন আপনি আপনার বেডে, সেটাকে কাউন্সিলিং করতে হবে, একটা কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনারা জানেন। আপনাকে আপনার ওয়ার্ডে কাউন্সিলিংটা করতে হবে, পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশন দরকার নেই। যদি আপনি আপনার ওয়ার্ডে আপনার ডিউটি আওয়ার গুলো ঠিক মতো কাজে লাগান, বাকি সময়টা থিওরিটিক্যাল সুন্দর করে পড়েন, এই দুইটা মিথস্ক্রিয়ার ফলে আপনি খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে খুব সহজেই মিড টার্ম কিন্তু এক চান্সে পাস করা সম্ভব। সো আমি আরো আপনাদের সাথে অনেক কথা হবে আমাদের ব্যাচগুলোতে, অনেক কিছু নিয়ে আমরা ডিটেলস খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করি, আমাদের মেন্টর আপনাদের সাথে কথা বলবে। এই সবগুলো নিয়েই ইনশাল্লাহ আমি আশা করি এবং বিশ্বাস করি যে সাকসেসফুলি আপনারা মিড টার্ম পরীক্ষা খুব সহজে পাস করে যাবেন। সো আপনাদের সাথে এই টিপস এন্ড ট্রিক্স নিয়ে আরো অনেক আহ, আহ, জিনিস নিয়ে, মিড টার্মের খুঁটিনাটি জিনিস নিয়ে আপনাদের সাথে আমাদের কথা হবে, দেখা হবে, এবং তখন নিশ্চয়ই আমরা আরো সুন্দর করে যে অফলাইনে আমাদের ব্যাচগুলোতে আমরা আপনাদের সাথে আবার চেষ্টা করবো আরো ডিটেলস সেগুলো আলাপ করার জন্য। তো আমি আশা করি, দৃঢ়ভাবে আশা করি, বিশ্বাস করি আপনারা জেনেসিসে থাকবেন, এবং জেনেসিস আপনাদের সাফল্যের অংশীদার হতে পারে, গর্বিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য, এবং আমার মেন্টরদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর করে এই এত চমৎকার করে ওরা বুঝাচ্ছিলেন যে কি কি দরকার, কিভাবে পড়তে হবে। আমি মেন্টরদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখান থেকে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশিকুর রহমান স্যারকে এত সুন্দরভাবে আপনার বক্তব্যটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আপনার মূল্যবান অ্যাডভাইস গুলো দেওয়ার জন্য। এবং স্যারকে বিশেষ ধন্যবাদ যে হচ্ছে স্যার আপনি ট্যুরে গিয়েও যে আমাদেরকে সময় দিয়েছেন এটার জন্য, যে হচ্ছে আপনি ট্যুরে গিয়েও যে অনলাইনে আমাদের সাথে যুক্ত হলেন এবং হচ্ছে আমাদের এক্সামিনারদেরকে আপনার মূল্যবান পরামর্শ দিলেন, এজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু কোশ্চেন নিব, যে আপনাদের কারো কোনো জানার যদি ইচ্ছা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন। আর কোয়েশ্চেন করার আগে আমি হচ্ছে একটা জিনিস বলতে চাই, যে জেনেসিস এর সাকসেস রেট বা পাস রেট সম্পর্কে একটা কথা না বললেই না। সেটা হচ্ছে আমাদের যে অস্কিতে মানে টোটাল পাস হয়েছে 162 জন টোটাল। পরীক্ষার্থী হচ্ছে 454 জনের মধ্যে 162 জনের মধ্যে জেনেসিস থেকে পাস করেছে 122 জন। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। মানে 122 জন মানে অনেক বেশি একটা অ্যামাউন্ট, ধরা যায় 75% পাস রেট। তো সেই ক্ষেত্রে দ্য চয়েস ইজ ইয়োর্স অ্যাকচুয়ালি। বা আপনি আপনার কলিগের কাছ থেকে শুনেন, আমাদের রিভিউ নেন যে কিরকম, তারপর আপনি ডিসাইড করেন যে আপনি আমাদের সাথে যুক্ত হতে চান কিনা। আমাদের দরজা আপনাদের জন্য সারা জীবনই খোলা থাকবে। আমরা যদি যে কোনো ভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, আমরা অনেক খুশি হব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে রেগুলার ব্যাচ শুরু হতে যাচ্ছে 24শে জুলাই থেকে বিকাল 4টা থেকে। তো আপনাদের কিন্তু অলরেডি জুলাই মাসটা কিন্তু চলে গিয়েছে। এই মাসের জাস্ট খালি 7 দিন বাকি আছে। মানে 24 তারিখ থেকে যদি শুরু হয়, আর হাতে আছে মাত্র 5টা মাস। 5টা মাস যদি জেনেসিস এর সাথে থাকেন এবং গাইডলাইন ফলো করেন এবং পরীক্ষা ওরিয়েন্টেড পড়াগুলা করেন, নিয়মিত ক্লাস করেন, পরীক্ষা দেন, তো আমার কাছে মনে হয় না যে আপনাদের জন্য মিড টার্ম পাস করাটা ইম্পসিবল কিছু হবে। আচ্ছা, আমরা হচ্ছে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি চান তাহলে আনমিউট করে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, আমরা কোয়েশ্চেন এখনো নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে আচ্ছা যদি আপু, আপনাদের কোনো আসসালামু কোয়েশ্চেন আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম, আব্দুল্লাহ মামুন ভাইয়া, জি বলেন। এসবিএস সেশনটা কি ক্লিনিক্যাল ক্লাসের সাথেই হবে নাকি আলাদাভাবে এটাকে আপনারা আচ্ছা, রোস্টার আমরা দিচ্ছেন? হচ্ছে এসবিএস সেশনটার ক্ষেত্রে আমরা কি করি ভাইয়া, যদি হচ্ছে সাপোজ একদিন কার্ডিওলজি লেকচার ক্লাস থাকলো, তো মনে করেন যে 3 বা 4 ঘন্টা যদি লেকচার ক্লাস থাকে, তাহলে আপনার ডেভিডসনটাকে পুরো আমরা গুছিয়ে দিব। যে হচ্ছে আপনাদের এসিকিউ থেকে মানে কোনটা এসিকিউ এর জন্য পড়বেন, কোনটা এসবি এর জন্য পড়বেন, আপনার বইটা হচ্ছে ওইভাবে বুক মার্ক করে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে প্রিভিয়াস সেশনের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করি, যে 2021 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো সেশন হয়েছে, তার মধ্যে হচ্ছে যে যে কোয়েশ্চেন গুলো এসেছে। আর বিসিপিএস দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন রিপিট করে না, কিন্তু টপিক হচ্ছে দেখা যায় রিপিট হয়। ইফ ইউ লাকি এনাফ, তো তখন দেখা আচ্ছা। যাবে যে আপনি টপিক রিপিট পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এসবিএ যেগুলো থাকে, এসবিএ গুলো আমরা আসলে এসিকিউ এর সাথে এসিকিউ থেকে পড়তে হবে সেটা বলে দিচ্ছি, এবং সেই সাথে এসবিএ টাও হচ্ছে লেকচার ক্লাসে বলে দেওয়া হয়। আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। ওকে ভাইয়া, ধন্যবাদ আপু। ইউ আর ওয়েলকাম। আর কি কেউ আছেন যে কোনো কোয়েশ্চেন আপনাদের মাথায় থাকলে ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এফিকিউজ যেগুলো, সেগুলো একটু বলতে চাচ্ছি। যে আমরা হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন পাই, কোয়েশ্চেন পাই। তো সেগুলোর ক্ষেত্রে আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে অস্কির জন্য আপনি রিটেন পাস করে রেজাল্ট দেওয়ার পরেও থেকে পড়বেন কিনা। এখন দেখেন, এখন আর আগের মতো গতানুগতিক অবস্থাতে আর হয় না। কারণ হচ্ছে দেখা যায় যে রেজাল্ট দেয়, মনে করেন এই সেশনটাই ধরি, যেমন জুলাইয়ের 10 কি 11 তারিখ রিটেনের রেজাল্ট দিয়েছে, পরীক্ষা হচ্ছে 14 তারিখ। তো আপনার কাছে কি মনে হয় যে 513টা টপিক আপনি 2 দিনে শেষ করতে পারবেন? এত এত ম্যাটেরিয়ালস, এগুলো কি 2 দিনে শেষ করা সম্ভব? তো আপনি রিটেনে পাস, মাথার মধ্যে রিটেনে পাস ধরেই হচ্ছে আপনি অস্কির প্রিপারেশনটা নিবেন। তারপরে আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছে দেখা যাবে, বাট আপনি এমন ভাবে প্রিপারেশন নিবেন এবং আমরা কনফিডেন্ট এনাফ, আমরা আপনাকে এইভাবে প্রিপেয়ার করে দিবেন যে এক্সামের কোয়েশ্চেন যাই হোক না কেন আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আচ্ছা, আর ফেল রেটের কথা তো বললাম, যে এবার হচ্ছে ফেল রেট অনেক বেশি হয়েছে, বিসিএস কুড বি আ ফ্যাক্টর। এবং সেই সাথেও দেখা যাচ্ছে যে আমার পরিচিত কিছু কলিগ বা আমি অনেকের কাছ থেকে শুনেছি এরকম। তো দেখা যাচ্ছে যে আপনি সবগুলো স্টেশন কারেক্ট করে এসেছেন, আপনার ডায়াগনোসিস ঠিক আছে, কিন্তু মাঝখানে যে পয়েন্ট গুলো লিখছেন সেগুলো হয়তো স্যারদের চেক লিস্টে নাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার মার্কস কিন্তু কমে যাচ্ছে। আমি যেগুলা স্লাইড প্রেজেন্টেশনের সময় দেখালাম, যে মেন মেন পয়েন্ট গুলো আপনি যদি ভালো মতো অসপি বুকটা 2 বা 3 বার পড়েন, তখনই তো আপনি বুঝতে পারবেন যে কোন পয়েন্টটা আসলে ইম্পর্টেন্ট। আপনি এলিভেটেড ইনফিরিয়র এমআই লিখলেন, কিন্তু সেই সাথে যে আরো যে সাইনাস ব্র্যাডিকার্ডি আছে সেটা লিখলেন না, পোস্টার এক্সটেনশন লিখলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 0.5 বা 0.25 করে মার্কস গুলো কমে আসছে। তো দেখা যাচ্ছে যে আপনার প্রতিটা স্টেশন ঠিক হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনার পাস মার্কসটা উঠছে না। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, এবং এটার জন্য দরকার হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন আসে, যে হচ্ছে কতদিন সময় হাতে থাকে আমাদের অস্কির জন্য। দেখা যায় আপনি রাফলি মানে আপনি এখন 5 মাস আগে থেকে প্রেডিক্ট করতে পারেন যে বিসিপিএস আপনাকে বড় জোর 9 থেকে 10 দিনের বেশি সময় দিবে না।
আমাদের সেশনটাতে আমরা সবচেয়ে বেশি কম টাইম পেয়েছিলাম। আমাদের হচ্ছে জুলাইয়ের 11 তারিখ পরীক্ষা হয়েছিল, তো 2 তারিখ থেকে 11 তারিখ আমরা কিন্তু বেশি দিন মানে 9 দিনের মতো সময় ছিল আমাদের হাতে। ওকে, এখন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে অস্পিবিটা আমরা এখন কেন পড়বো, 5 মাস আছে, আমরা হচ্ছে 2 মাস আগে থেকে পড়লেই তো হয়। না, হয় না, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি জলিল স্যার অস্পি বইটা কিনবেন, কিনে আপনি খুলে দেখবেন, আপনার কাছে বইটা পড়ে মনে হবে যে আপনি বইটা আগে কেন কখনো কিনেন নাই। কারণ হচ্ছে এই যে অস্পির যে সিনারিও গুলা থাকে ওগুলা থেকে কিন্তু দেখা যায় অনেক সময় এসিকিউ তে কমন পড়ে, তো আপনার সিনারিওটা কমন পাওয়া মানে কিন্তু আপনি ডায়াগনোসিসটা করতে পারছেন। যেমন জুলাই 24 সেশনে বললাম যে হেমোফিলিয়ার একটা এক্সরে ছিল, তো সেখান থেকে দেখা গেছে যে স্টেমটা পুরোপুরি হচ্ছে এসিকিউ তে কমন ছিল। তো এটার জন্য হচ্ছে আপনি রিটেনের সাথে অসপি যদি প্রিপারেশন নেন তাহলে আপনার কিন্তু এটা হেল্প করছে। বা মনে করেন যে অসপি বুকে কিন্তু থাকে যে আপনি 5টা কমপ্লিকেশন লেখেন, 6টা ইনভেস্টিগেশন লেখেন, তো কোন 6টা ইনভেস্টিগেশন লিখবেন ডেভিডসনে কিন্তু প্যারা প্যারা করে থাকে, কিন্তু অসপি বইতে কিন্তু 1 2 3 4 5 6 করে সাজানো থাকে। তো আপনি কিন্তু ইম্পর্টেন্স ওয়াইজ বুঝতে পারছেন, মানে বইটা এত সুন্দর আপনি না পড়লে আসলে বুঝবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসিকিউ তে হেল্প হচ্ছে। এবং আপনি যদি রিটেনের প্রিপারেশন নেন, তারপর রিটেনের প্রিপারেশন থেকেও কিন্তু অসপিতে হেল্প হয়। কিভাবে হয় সেটা বলছি। যেমন আপনি যখন ডেভিডসনটা পড়বেন, ডেভিডসনে কিন্তু অনেকগুলো এক্সরে থাকে, রেসপিরেটরিতে দেখবেন যে এক্সরে দিয়ে ভরা, কিন্তু আমরা দেখা যায় ওই এক্সরে গুলো আমরা পড়ি কি কালার প্রিন্ট করি, কালার প্রিন্টে কিন্তু পিকচার গুলো ঠিক মতো আসে না। তো আপনার করণীয় হবে আপনি যখন জলিল স্যারের অসপি বইটা পড়বেন, এক্সরে গুলো যখন পড়বেন, তখন সেই সাথে পিডিএফ যেটা আছে সেটা ডাউনলোড করে ডেভিডসনের পিডিএফ থেকে ওই রেসপিরেটরি যতগুলো এক্সট্রা আছে সবগুলো দেখবেন। ইউ নেভার নো ওখান থেকে হচ্ছে অসপি স্টেশনে চলে আসে। আর অসপি স্টেশনে যে ওই জলিল স্যারের অসপির মানে ওগুলোই যে দিবে নট নেসেসারি, কারণ স্যারদের কাছে হাজার হাজার কালেকশন, ওনাদের পার্সোনাল চেম্বারের কালেকশন আছে, ওনার হসপিটালে যে রোগী দেখে সেখানকার এক্সরে দিয়ে দিতে পারে, অথবা রেডিও পিডিও থেকে দিতে পারে। তো আসলে ইউ নেভার নো আসলে কোথেকে আসবে এক্সরে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের আহ একটা কথা বলে আজকে আমি সেশনটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আপনারা চিন্তা করেন যে আপনারা হচ্ছে এই 2 বছর যাবত অনেক কষ্ট করে ট্রেনিং করেছেন, তো আপনারা অবশ্যই পাস করাটা অবশ্যই ডিজার্ভ করেন। এখন দেখেন আপনারা যে ওয়ার্ডে যাচ্ছেন, আপনার রোগীর প্রতি আপনার দায়িত্বটা পালন করছেন, আপনার সিআইএম আপনাকে ডিউটি দিচ্ছে, আপনি সেই ডিউটি করছেন, তাদের কথা মেনে চলছেন, আপনি টাকা পয়সা উপার্জন করছেন, তো সেটা আপনার ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করছেন। কিন্তু দেখেন যে এই যে আপনার কনসালটেন্ট হওয়ার যে প্রক্রিয়াটা, সেটার জন্য কষ্ট আপনি করছেন। এই যে এফসিপিএস ডিগ্রিটা, আমাদের যে স্বপ্নের ডিগ্রি, মিডটার্ম পাশের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তী 3 বছর যদি স্পেশালাইজড ট্রেনিং করতে চান, কোনো স্পেশালিটিতে যেতে চান, সেটা যেতে পারবেন, অথবা ইন্টারনালে থাকে সেটা কন্টিনিউ করতে পারবেন। তো এটা কিন্তু এই ডিগ্রিটা কিন্তু আপনার নিজের জন্য নিজের একটা ইনভেস্টমেন্ট। আপনি সকলের প্রতি দায়িত্ব পালন করছেন, সিআইএম এর প্রতি, আপনার কলিগদের প্রতি, রোগীর প্রতি, আপনার ফ্যামিলির প্রতি। কিন্তু আপনি, আমার অনুরোধ থাকবে যে আপনারা এখানে ক্লাস করবেন, বা আপনারা যদি নিজের থেকেও পড়তে চান সেটা পড়বেন, পড়ে হচ্ছে নিজের প্রতি নিজের দায়িত্বটা পালন করবেন, কারণ এটা আলটিমেটলি আপনার একটা ইনভেস্টমেন্ট। এই ডিগ্রিটা আপনার একটা অ্যাসেট, যেটার ভাগ বা শেয়ার কেউ কখনো নিতে আসবে না। সো আশা করি আমাদের সেশনটি তে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আর পরবর্তীতে আরো সেশন হবে ইনশাল্লাহ, আমাদের প্রিভিয়াস এসবি এসে কেউ সলভ সেশন এবং অস্কি সলভ সেশন গুলো হবে। এবং আশা করি রেগুলার ব্যাচ 24শে জুলাই বিকাল 4টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সেখানে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমি আজকে আর সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, থ্যাংক ইউ সবাইকে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেশনটি শেষ করছি। সালাম।